হ্যালো এভরিওয়ান। তো তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ক্লাস আজ থেকে শুরু হচ্ছে। আ অ্যাকচুয়ালি ক্লাসটা আরো আগে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উম তোমাদের পরীক্ষা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। আরো আগে থেকে শুরু করলে ভালো হতো। যদিও ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাও হুম, এই টাইম থেকে শুরু করলে ঠিক আছে? তো আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব, সেটা তো তোমরা আ থাম্বনেল দেখেই বুঝতে পারছো, সেট থিওরি নিয়ে আলোচনা করব। তার আগে সেট থিওরি নিয়ে আলোচনা করার আগে কি যে আমাদের একটা জিনিস সিলেবাস সম্পর্কে জেনে নিতে হবে। সিলেবাসটা কি আছে? ক্লাস 11 এ তোমরা মানে সেমিস্টার 11 মানে সেমিস্টার 1 এ তোমরা কি, কি পড়বে? ঠিক আছে? তাহলে সিলেবাসটা চলো দেখে নেওয়া যাক। সিলেবাসটা কি বলেছে? যে ক্লাস 11 এর ১ম এ যেটা পড়বে তোমরা, অর্থাৎ সেমিস্টার 1 যেটা। কারণ 11 এ দুটো সেমিস্টার হবে। একটা হচ্ছে সেমিস্টার 1, সেমিস্টার 2 আর 12 এ যেটা হবে সেটা হচ্ছে সেমিস্টার 3 আর সেমিস্টার 4। ঠিক আছে? সেমিস্টার 1 এ তোমরা কি, কি পড়বে এখানে দেখো। সেমিস্টার 1 যেটা ক্লাস 11 এর সেমিস্টার 1 সাবজেক্ট ম্যাথমেটিক্স। ঠিক আছে? ফুল মার্কস হচ্ছে 40। তোমাকে এখানে 40 মার্কস এ এক্সাম দিতে হবে সেমিস্টার 1 এ। ঠিক আছে? ঠিক আছে? ১ম এ যেটা ইউনিট 1 এ তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সর্বপ্রথম সেটা হচ্ছে কি ইউনিট 1 যেটা হচ্ছে কি সেট ফাংশন, সেট অ্যান্ড ফাংশনস যেটা তোমরা পড়বে ইউনিট 1 এ। সেট অ্যান্ড ফাংশন থেকে এই ইউনিট 1 থেকে কত নাম্বার? তোমাদের ইউনিট 1 থেকে আসবে 15 মার্কস। ঠিক আছে? এখানে মার্কস কত আসবে? 15। ঠিক আছে? 15 মার্কস আসবে। আর ১ম এ ইউনিট 1 এ যেটা রয়েছে সেটা হচ্ছে সেট। অর্থাৎ সেট কি? এটা হচ্ছে যারা হচ্ছে পড়েছো ক্লাস 9 এ একদম শেষে ছিল, সিলেবাসের মধ্যে নয়। একটু আধটু জেনেছো বা যদিও যারা ফাউন্ডেশন এ ম্যাথ পড়ো তারা হয়তো কিছুটা পড়েছো সেট। তাহলে এখানে একদম 11 এ বেসিক থেকে পড়বে। ঠিক আছে? ১ম এ যেটা হবে সেটা হচ্ছে সেট অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন। এটাকে সেট আর তোমরা যখন বইতে পড়বে আ যে বই পড়ো না কেন, এসএনদের বই পড়ো, সাঁতরা বই পড়ো, যেকোনো বই পড়বে, তখন হচ্ছে এখানে এটা দেখবে সেট তত্ত্ব। ঠিক আছে? সেট থিওরি, সেট তত্ত্ব বলে লেখা আছে। সেখানে কি, কি পড়বো? সেট অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন, সেট কি এবং সেটটাকে কিভাবে লেখা হয়? এমপিটি সেট মানে শূন্য সেট পড়বে। ফাইনাইট, ইনফাইনাইট সেট মানে সসীম, অসীম সেট। ইকুয়াল সেট মানে সমান সেট। তারপরে হচ্ছে সাবসেট মানে উপসেট। সাবসেট অফ সেট অফ রিয়েল নাম্বার। ঠিক আছে? এগুলো হচ্ছে আস্তে, আস্তে করে তোমরা ডিটেইলস এ পড়বে। তারপরে পাওয়ার সেট পড়বে, ভেন ডায়াগ্রাম আছে। ঠিক আছে? ইউনিয়ন ইন্টারসেকশন যেটা হচ্ছে সেটের অপারেশন। ঠিক আছে? কমপ্লিমেন্ট অফ আ সেট, প্রপার্টিজ অফ কমপ্লিমেন্ট সেট মানে কমপ্লিমেন্ট সেটের মানে পূরক সেটের প্রপার্টিজ গুলো পড়বে। আ এছাড়া কি ইন্টারভ্যাল এখানে একটু ছেড়ে গেছিলাম। দ্যা সেট অফ রিয়েল নাম্বারস স্পেশালি আ ইন্টারভেলস উইথ দ্য নোটেশন এটা হচ্ছে ইন্টারভেল পড়বে। মানে বিস্তার কি? মানে বিস্তার হচ্ছে ৪ রকমের বিস্তার নিয়ে পড়বে। বদ্ধ বিস্তার, মুক্ত বিস্তার, আ তা হচ্ছে বাম দিকে বদ্ধ আর হচ্ছে ডান দিকে বদ্ধ। এই ৪ টে। ঠিক আছে? 2nd এ যেটা পড়বে সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। এটাও একদম নতুন। ঠিক আছে? যেটা সেটের পর আলোচনা করা হবে সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। ঠিক আছে? এখানেও তোমাকে আ অর্ডার পেয়ার জানতে হবে। সেটের গুণ জানতে হবে। কার্টেসীয় প্রোডাক্ট যেটা সেটা জানতে হবে। ঠিক আছে? এগুলো আস্তে, আস্তে করে পড়বে। এখন বললে হয়তো তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না। যখন আস্তে, আস্তে করে ডিসকাস করব তখন হচ্ছে ব্যাপারটা বুঝতে পারবে ক্লিয়ারলি। তারপরে যেটা পড়বে ত্রিকোণমিতি ফাংশন। ত্রিকোণমিতি এখানে কতটা পড়বে? ত্রিকোণমিতি একদম শুরু থেকে একদম পুরো ত্রিকোণমিতিটাই পড়তে হবে। ত্রিকোণমিতিতে কি, কি? হচ্ছে ত্রিকোণমিতিতে সংযুক্ত কোণ থেকে শুরু হবে। সংযুক্ত কোণ, যৌগিক কোণ, যোগফল, গুণফলের রূপান্তর। ঠিক আছে? তারপরে হচ্ছে গুণিতক কোণ, অংশক কোণ, ত্রিকোণমিতিক সাধারণ সমাধান সবটাই কিন্তু পড়তে হবে। ঠিক আছে?
এটা হচ্ছে পুরোটা। ত্রিকোণমিতির সিলেবাসটা হচ্ছে পুরোটাই পড়তে হবে তোমাকে। একদম ত্রিকোণমিতি পুরোটাই পড়তে হবে। একদম সমাধান। সংযুক্ত কোণ থেকে সমাধান পর্যন্ত। ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যালজেব্রা পড়বে। আর এখান থেকে ত্রিকোণমিতি ফাংশন থেকে ৭ নাম্বার আসবে। আর সেট থেকে যেটা বলেছিলাম সেটা থেকে ৪ নাম্বার আসবে। আর রিলেশন ফাংশন থেকে ৪ নাম্বার আসবে। ত্রিকোণমিতিক ফাংশন থেকে ৭ নাম্বার আসবে। ঠিক আছে? এরপরে কি? যেটা পড়বে অ্যালজেব্রা। মানে হচ্ছে জানো বীজগণিত। আর এখানে ১ম চ্যাপ্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। অর্থাৎ কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে জটিল রাশি। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? যেটা তোমরা ক্লাস 10 এ পড়েছিলে সেটা এখানে পড়বে। কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছিলে। কিন্তু কমপ্লেক্স নাম্বারটা একদম নতুন। তোমরা কোনো এর আগের ক্লাসে পড়োনি। ঠিক আছে? এটা নতুন একদম। এখান থেকে আসে ৬ নাম্বার। ঠিক আছে? আর এটাতে এই ইউনিটটাতেও হচ্ছে ১৫ নাম্বারের ইউনিট এটা। ১৫ মার্কস করতে হবে তোমাকে এই ইউনিট থেকে। কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে থাকবে ৬ নাম্বার। লিনিয়ার ইনইকুয়ালিটিস মানে রৈখিক অসমতা। এখান থেকে ৪ নাম্বার থাকে। ঠিক আছে? আর পারমিউটেশন কম্বিনেশন মানে বিন্যাস সমবায়। এটাকে বলা হচ্ছে এই পারমিউটেশন কম্বিনেশনটাকে বলা হচ্ছে বিন্যাস সমবায়। ঠিক আছে? এটা একটু অন্যরকম চ্যাপ্টার। মানে একটুকু বলে সবাই নাকি হার্ড। ঠিক আছে যাই হোক সেটা পরে দেখা যাবে। এটা থেকে ৫ নাম্বার আসবে। হার্ড নয়। তারপরে যেটা পড়বে ইউনিট 3 ইউনিট 3 থেকে কি পড়বে? উম তাহলে আমাদের ১ম এ ইউনিট 1 এ কি, কি ছিল? সেট ছিল, রিলেশন ফাংশন ছিল, ত্রিকোণমিতি ফাংশন ছিল। ইউনিট 2 তে কি জানলাম? আ অ্যালজেব্রা। ইউনিট 3 তে ক্যালকুলাস। ক্যালকুলাস হচ্ছে একে বাংলায় বলে কলনবিদ্যা। ঠিক আছে? কলনবিদ্যা থেকে কত নাম্বার আসবে? 10 মার্কস। ১০ নাম্বার আসবে। সেখানে কি করবে? লিমিট অ্যান্ড ডেরিভেটিভস মানে সীমা, অন্তরকলজ বা অবকলন। ঠিক আছে? তারপরে কি পড়বে? এইটা সরি এটাই তোমাদের শেষ আর কিছু নেই। এইটাই হচ্ছে তোমাদের শেষ। তাহলে কত নাম্বার হলো? এখানে ১০, এখানে হচ্ছে ১৫, ২৫ তারপরে আর এখানটায় হচ্ছে ১৫। তোমার হচ্ছে মোট ৪০ নাম্বার। ঠিক আছে? তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে তাহলে আমরা কোথা থেকে শুরু করব? না ১ম এ সেট থেকেই শুরু করব। সেট ১ম এ পড়ব। এবারে প্রশ্ন হচ্ছে স্যার সেটটা কি শুধু একটানা পড়িয়ে যাবে? না, সেট একটানা পড়ানো হবে না। সেটের সঙ্গে ত্রিকোণমিতিও পড়ানো হবে। ঠিক আছে? ট্রিগোনোমেট্রিও পড়ানো হবে। ট্রিগোনোমেট্রি ফাংশন একদম বেসিক থেকে। ঠিক আছে? তাহলে ১ম এ আমরা সেটটা শুরু করছি আজকে। আ সেট বলতে অ্যা অ্যাকচুয়ালি কি বলে? সেট কি? সেট কি? আর হচ্ছে সেট আ কোথায় আমরা ইউজ করি? অ্যাকচুয়ালি দেখো না সেট হচ্ছে তোমরা তো আ আমরা প্রত্যেকদিন কি করি? কিছু না কিছু জিনিস নিয়ে কি করি? গ্রুপ করি। তাই না? অনেক জিনিস। কেউ হচ্ছে বই নিয়ে গ্রুপ করছে, কেউ হচ্ছে স্পুন, চামচ নিয়ে গ্রুপ করছে। কেউ হচ্ছে আ টয়, খেলনা নিয়ে গ্রুপ করছে। এইভাবে গ্রুপ করি প্রত্যেকদিন জিনিস আমরা। বা কেউ স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে গ্রুপ করছে। ঠিক আছে? ধরো কোনো একটা কুইজ কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে সেখানেও ফ্রেন্ডরা তোমরা হচ্ছে গ্রুপ করো। ঠিক আছে? এখানে কি করবে? না আমাদের মানে এভরিডে লাইফ এ যে গ্রুপ করি সেটার সঙ্গে ম্যাথমেটিক্যালি গ্রুপের কিছুটা পার্থক্য রয়েছে। ঠিক আছে? ম্যাথমেটিক্যালি যদি গ্রুপ করতে হয় তখন হচ্ছে কিছু নির্দিষ্ট মানে আ নিয়ম হচ্ছে মেইনটেইন করতে হবে। ঠিক আছে? আর আমরা এমনি যে গ্রুপ করি এভরিডে লাইফ এ সেটা হচ্ছে কোন আ আ রুলস থাকে না। এমনিই গ্রুপ করি আমরা। কিন্তু এখানে তুমি গ্রুপ করতে গেলে কি করতে হবে তোমাকে? ম্যাথমেটিক্যালি গ্রুপ করতে গেলে কি করতে হবে? তোমাকে কিছু নির্দিষ্ট রুলস কে মেইনটেইন করব। ঠিক আছে? এই রুলস গুলো হচ্ছে কি করব আমরা? ডিসকাশন করব। ঠিক আছে? এবার দেখো তোমাদের অ্যাকচুয়ালি পড়ানো হবে হচ্ছে এসেনদের বইটা। ঠিক আছে? এখানে এসেনদের বই থেকে আমরা শুরু করব। তারপর আস্তে, আস্তে কি করব? না শুধু একটা বই পড়ানো হবে না। এর সঙ্গে, সঙ্গে তোমাদের আরো বই পড়ানো হবে। ঠিক আছে? একটা বইতে থাকলে হবে না। আ তোমাদের কিছু বই পড়ানো হবে যাতে তোমরা আ স্মুথলি প্রিপারেশন করতে পারো। আর কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তোমাকে মেইনলি কি করতে হবে? কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? এর সঙ্গে ১ম যেটা তোমরা সহসা সবাই কেনো এসেনদের বই মানে সৌরেন্দ্রনাথদের বইটা পড়ানো হচ্ছে। ঠিক আছে? সেট পড়ানোর আগে হচ্ছে আ সেটের কিছু জিনিস নিয়ে সেট মানে কবে উপস্থাপনা হয়েছিল, কে করেছিলেন
সেটা হচ্ছে আগে জেনে নেব। তারপরেই হচ্ছে সেটা আমরা শুরু করব। ঠিক আছে? হ্যাঁ, দেখো না ১ম এ সেট আ যিনি হচ্ছে introduction এ মানে যিনি সেটের সম্বন্ধে কিছু আ স্থাপন করেছিলেন। মানে উদ্ভাবক যাকে বলা হয়, মানে যিনাকে বলা হয়, introduction এ কি বলা হচ্ছে? না বিখ্যাত জার্মান গণিতজ্ঞ জর্জ ক্যান্টর সেট তত্ত্বের উদ্ভাবক ছিলেন। ঠিক আছে? না আগে এটা জানা খুবই দরকার যে কোন কিছু করতে গেলে মানে ওই জিনিসটা কেন কে করেছিলেন মানে ১ম এ মানে কোথা থেকে এসছে বা ওই জিনিসটা কোথায় এপ্লাই করা হয়। ঠিক আছে? এটা জানা খুবই দরকার। এমনি চ্যাপ্টার শুরু করার আগে যেকোনো আগে এই জিনিসগুলো জেনে নেওয়া দরকার। ঠিক আছে? দেখো ১ম এ কি বলেছে, ১ম এ কি বলেছে? দেখো বলেছে মা বিখ্যাত জার্মান গণিতজ্ঞ জর্জ ক্যান্টর সেট তত্ত্বের উদ্ভাবক। তিনি ১ম সেট তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন? জর্জ ক্যান্টর। গণিতে যে সমস্ত মূল তত্ত্বের প্রয়োগ আধুনিক বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, বাণিজ্য, অর্থনীতিতে দেখা যায়, সেট তত্ত্ব তাদের মধ্যে অন্যতম। তাহলে গণিতের যে সমস্ত মূল তত্ত্বের প্রয়োগ মানে গণিত কোথায় ব্যবহার করি? আমরা আধুনিক মানে মডার্ন সায়েন্স এ এবং ফিজিক্স এ প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। কেমিস্ট্রিতেও কিছুটা জায়গাতে বেশ ভালোই ব্যবহার করা হয়। টেকনোলজিতে, প্রযুক্তিবিদ্যাতে, ঠিক আছে? অর্থনীতি, বাণিজ্য প্রভৃতি জায়গাতে সেট তত্ত্ব তাদের মধ্যে অন্যতম। ঠিক আছে? যে সমস্ত জায়গাতে গণিত লাগে সেটটা হচ্ছে গণিতে যে সমস্ত তত্ত্বগুলো লাগে সেটটা হচ্ছে তাদের মধ্যেই একটি। এবার সেট তত্ত্বের বিকাশের ফলে উক্ত বিষয়গুলিতে গণিতের প্রয়োগ প্রভূত প্রসার লাভ করেছে। অর্থাৎ কি? আগে আ কিছু জিনিসকে ব্যাখ্যা করতে যেটা জটিল হতো, সেট তত্ত্ব আবিষ্কারের পর কি হয়েছে সেটাকে সেই জিনিসগুলো ব্যাখ্যা করতে কি হয়েছে? খুব ইজিলি আমরা ব্যাখ্যা করতে পারি। শুধু তাই নয়, সেট তত্ত্ব গণিতশাস্ত্রের বিভিন্ন বিষয় তথা জ্যামিতি, বীজগণিত, কলনবিদ্যা ইত্যাদির মধ্যে যোগসূত্র স্থাপনে সহায়তা করে। ঠিক আছে? জ্যামিতি বলতে ক্লাস 10 এ যে জ্যামিতি পড়েছো সেটা না। ঠিক আছে? এই জ্যামিতি বলতে হচ্ছে অ্যাডভান্স জিওমেট্রি এটা। সেটাই হচ্ছে জ্যামিতি। এটা কিন্তু ক্লাস 10 এ তোমরা যেই জ্যামিতি পড়েছো সেটা কিন্তু নয়। ঠিক আছে? ক্লাস 10 পর্যন্ত যে জ্যামিতি পড়েছো এটার মানে এখানে জ্যামিতি মানে হচ্ছে অ্যাডভান্স জিওমেট্রি। এছাড়া বীজগণিত। ঠিক আছে? বীজগণিত বলতে মডার্ন যে সমস্ত টপিকস গুলো বীজগণিতের মানে হচ্ছে ধরো মডার্ন অ্যালজেব্রা যেটা সেটাতে। এছাড়া প্রবাবিলিটিতে প্রচুর পরিমাণে কিন্তু সেট তত্ত্ব লাগে। এছাড়াও কি কলন বিদ্যা। ঠিক আছে? আ এই যোগসূত্র স্থাপনে সহায়তা করে। এই তত্ত্বের প্রয়োগে বিজ্ঞান, বাণিজ্য সংক্রান্ত অনেক জটিল প্রশ্নের সমাধান সহজ হয়েছে এবং সম্মোহন তত্ত্ব যেটাকে আমি প্রবাবিলিটি বলছিলাম। এই সম্মোহন তত্ত্বকে ইংলিশে প্রবাবিলিটি বলে। যেটা সেটের দ্বারা খুব ইজিলি এসকেপ করা যায় প্রভৃতিতে বিকাশ লাভ করেছে। এজন্য সেট তত্ত্বের প্রয়োগে গণিতের যে দিক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে আধুনিক গণিত বলে। সেট তত্ত্ব নিয়ে যে সমস্ত সেট তত্ত্ব দ্বারা যে সমস্ত অঙ্কের বিষয়গুলি আলোচনা করা হয় সেটাকে আধুনিক গণিত বা মডার্ন ম্যাথমেটিক্স বলে। বর্তমানে অধ্যায়ে সেট তত্ত্ব সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। ঠিক আছে? এবারে আমরা কি করব? না সেট তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? এবারে সেট তত্ত্ব আলোচনা করতে গেলে কিছু তোমাকে কি করতে হবে? সিম্বল গুলোকে জানতে হবে। ঠিক আছে? সেট তত্ত্ব আলোচনা করতে গেলে তোমাকে কিছু সিম্বল জানতে হবে। তোমরা এই সিম্বল গুলো এখন পড়বে, ঠিক আছে? একটুকু মনে রাখার চেষ্টা করবে। তারপর আস্তে যখন সেট থিওরিতে ডিপলি এন্টার করবে মানে আস্তে গভীরভাবে যাবে, তখন অলরেডি কিন্তু এগুলো মনে থাকবে তোমাদের। দেখো ১ম এ যেটা জানো সেটা হচ্ছে সমান, ইকুয়ালস। ঠিক আছে? এই সমান চিহ্নটা সকলেই জানো। কারণ অঙ্কে করতে গেলে ২+৩ যোগ করতে গেলে সমান লাগে। ২+৩ সমান দিয়ে লেখা হয় ৫। কি বলছি বুঝতে পারছো তো? ধরো কেউ লিখলো হচ্ছে ২ কেউ লিখছে ধরো আ বলছে ধরো হচ্ছে 4+3 ইকুয়ালস টু কত লিখি আমরা 7। তাহলে এই গণিতে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যদি যেতে যাই বা সমাধান করতে যাই সেটাকে তখন কি বলা হয়? আমরা এই চিহ্নটা ব্যবহার করি সমান। মানে এই দুটোকে যোগ করলে এই ৭ এর সঙ্গে সমান হয়। তবেই সমান এই প্রতীকটি ব্যবহার করা হচ্ছে। এরপরে কি বলেছে দেখো, না হচ্ছে সমান নয়। তাহলে সমান নয় কি? না যদি আমি বললাম আ যদি আমি বললাম ধরো যে ২+৩
যোগ করলে কত হয় আমরা জানি ৫ হয়। কারণ ২ + ৩ যোগ করলে কত হয় আমরা জানি ৫ হয়। ঠিক আছে? যদি ২ + ৩ যোগ করলে ৫ হয় জানি, তাহলে আমি লিখতে পারি ২ + 3 যোগ করলে ৬ হয় না। তাহলে ২ + ৩ ≠ 6 বোঝা গেছে? তাহলে যেটা হয় না মানে হ্যাঁ, যোগ করলে বা গুণ করলে ৩, ২ গুণ করলে কত হয়? আমরা এই ৬ জানি সেখানে ≠ 5 লিখব। ঠিক আছে? যেটা মানে সমান নয়। ঠিক আছে? তার জন্য এই চিহ্নটা হচ্ছে আমরা ইউজ করি। তারপর নেক্সট কি বলেছে দেখো? লেস দেন, যেটাকে হচ্ছে ক্ষুদ্রতর বলি। ক্ষুদ্রতর কি? তাহলে আমি তো বলতে পারি যে আ ধরো হচ্ছে ৩, ৩ কার থেকে ক্ষুদ্রতর? ৫ এর থেকে ক্ষুদ্রতর। ৩ ৫ এর থেকে ক্ষুদ্রতর। আমরা বলতেই পারি 3 লেস দেন 5 ঠিক আছে? বা বলতে পারি কি A B র থেকে ছোট। ঠিক আছে? X Y এর থেকে ছোট। তাহলে X লেস দেন Y, B A B র থেকে ছোট, A লেস দেন B। এরপরে যেটা হচ্ছে বৃহত্তর। বৃহত্তরটা কিভাবে ইউজ করব? একই রকমভাবে বৃহত্তর ইউজ করব। সেটা কিরকম? তাহলে আমি বলতে পারি ঘুরিয়ে 3 লেস দেন 5 তাহলে বলতে পারি 5 গ্রেটার দেন 3 মানে 5 টা ৩ এর থেকে বড় অথবা হচ্ছে B গ্রেটার দেন A মানে B এর থেকে বড়। ঠিক আছে? এবার হচ্ছে ক্ষুদ্রতর বা সমান। ক্ষুদ্রতর বা সমান। যদি আমি এটাকে এইভাবে বলি ধরো A লেস দেন অর ইকুয়ালস টু 5 ঠিক আছে? এই চিহ্নটা এই যে ক্ষুদ্রতর বা সমান এটাকে কি লেস দেন থাকবে তার নিচে কি হবে একটা দাগ থাকবে। সেই দাগটার দ্বারা কি বোঝাবে? সমান বোঝাবে। ঠিক আছে? তাহলে A লেস দেন অর ইকুয়ালস টু 5 তার মানে এর মানটা ৫ এ অথবা ৫ এর থেকে ছোট। ৫ বা ৫ এর থেকে ছোট। মানে ৫ ও হতে পারে আবার ৫ এর থেকে ছোটও হতে পারে। একইভাবে বৃহত্তর বোঝাতে কি ইউজ করব আমরা? B গ্রেটার দেন অর ইকুয়ালস টু 9 B এর মানটা ৯ বা ৯ এর থেকে একই রকমভাবে। ঠিক আছে? এবার হচ্ছে ক্ষুদ্রতর নয়। তাহলে এর আগে কি শিখেছিলাম আমরা? আ ক্ষুদ্রতর শিখেছিলাম। এর আগে কি শিখেছিলাম? ক্ষুদ্রতর শিখেছিলাম। এখানে কি শিখব? যে ক্ষুদ্রতর নয়। ঠিক জাস্ট যখন নয় হবে, না হবে, নট লেস দেন মানে নট আসবে তখন কি করব? জাস্ট আমি কি করব? সাইনটাকে কেটে দেব। ঠিক আছে? যে সাইনটাকে ইউজ করার জন্য ওইটা ব্যবহার করছি, নয় হলে সেই সাইনটাকে জাস্ট কেটে দেব। ঠিক আছে? যেমন ক্ষুদ্রতর ইউজ করার জন্য আমি এটা ইউজ করছিলাম এই সাইনটা। এটাকে কেটে দিলে তার বিপরীত বোঝাবে, মানে নয় বোঝাবে। ঠিক আছে? মানে ক্ষুদ্রতর নয়। ঠিক আছে? একইভাবে বৃহত্তর নয় বোঝাতে এই সাইনটা ইউজ করব। বৃহত্তর বোঝাতে যেটা করব তার ঠিক বিপরীতময় কেটে দেবো জাস্ট। এরপরে এই যে সিম্বল গুলো আমরা হচ্ছে এখানে জানলাম। মানে এইখান থেকে এই এতটা পর্যন্ত। এগুলো অলরেডি আমরা নিচু ক্লাসে জেনেছি। কিন্তু এখানে যে সিম্বলটা এই যে belongs to থেকে আমরা কি করব? এবারে শিখব। এই আ সিম্বল গুলো কি? এদের মধ্যে অনেক সিম্বল গুলোই হচ্ছে আমরা জানি না। belongs to নতুন সিম্বল একটা যেটা হচ্ছে অন্তর্ভুক্ত বোঝাতে বোঝায়। বললাম যে আমি কিছু কানেকশন করেছি। ধরো আমি একটা একটা জায়গায় কিছু পেনকে সাজিয়েছি। ঠিক আছে? যার মধ্যে কি হয়েছে লাল পেন আছে, সবুজ পেন আছে, কালো পেন আছে, নীল পেন আছে। এবারে আমি বলতে পারলাম যে আমি একটা গ্রুপ করেছি পেনে যার মধ্যে লাল পেন আছে, নীল পেন আছে। ধরো আ আমি একটা গ্রুপ করেছি। ধরো এখানটার মধ্যে কি আছে? ধরো লাল পেন আছে। লাল পেন আছে। তারপরে হচ্ছে সবুজ পেন, তারপরে হচ্ছে কালো পেন। এইভাবে নিয়ে একটা হচ্ছে আমি গ্রুপ করেছি। ঠিক আছে? তাহলে আমার লেখা যে গ্রুপটা এদের মধ্যে আমি বলতে পারি এক গ্রুপটাকে একটা নাম দিয়ে দিলাম। আমি একটা গ্রুপ করেছি সাপোজ X নাম দিয়ে দিলাম। X একটা গ্রুপ করেছি যার মধ্যে লাল পেন, সবুজ পেন, কালো পেন আছে। তাহলে আমি বলতে পারি লাল পেনটা এই X গ্রুপের অন্তর্ভুক্ত। তখনই কি করতে পারি? তাহলে লাল পেনটাকে আমি লিখতে পারি লাল পেন belongs to X তাহলে লাল পেনটা কোন কার মধ্যে কার মধ্যে আছে? X এর মধ্যে আছে। X গ্রুপের মধ্যে আছে। আমি এখন কিন্তু সেটে আসছি না। আমি জাস্ট সেটকে মানে সেট করার আগে যে গ্রুপ করতে হয় সেটার মধ্যেই আছি। ঠিক আছে? তারপর একইভাবে বলতে পারি যে সবুজ পেনটা X এর মধ্যে আছে। তাহলে সবুজ পেন belongs to X কালো পেনটা X এর মধ্যে আছে মানে কালো পেন belongs to X ঠিক আছে? এইভাবে হচ্ছে belongs to সাইনটা হচ্ছে ইউজ করতে হয়। ঠিক আছে?
তাহলে belongs to ইউজ করা শিখলে। এবারে বললাম আমি যে belongs, not belongs to, does not belongs to মানে অন্তর্ভুক্ত নয়। অন্তর্ভুক্ত নয় বোঝাতে কি করব? একই রকম ভাবে দেখো, তার মধ্যে আমি এখানে কি নিয়েছি? লাল পেন নিয়েছি, সবুজ পেন নিয়েছি, কালো পেন নিয়েছি। এবারে যদি আমি বলি নীল পেন, নীল পেনটা আমার যে কালেকশনটা ছিল, গ্রুপ করেছিলাম, তার মধ্যে নীল পেন কি আছে? কোথাও নেই। তাহলে আমি বলতে পারি যে নীল পেন, নীল পেন, সরি, আমি বলতে পারি নীল পেন does not belongs to X। মানে নীল পেনটা X এর মধ্যে নেই। আমি যে কালেকশনটা করেছিলাম নীল পেনে, তার মধ্যে এই সরি পেনের যে কালেকশন করেছিলাম তার মধ্যে নীল পেন ছিল না। তাহলে নীল পেন does not belongs to X। ঠিক আছে? এবারে হচ্ছে দুটো সাইন আমরা দেখব। এটা এই যে ভির মতন দেখতে, এটাকে বলা হচ্ছে অর বা অথবা। এটা মনে রাখবে, ঠিক আছে? এটা যখন তোমরা সেট অপারেশন শিখবে, এলিমেন্টারি সেটে এলিমেন্টারি অপারেশন, ঠিক আছে? সেটের এলিমেন্টারি অপারেশন মানে সেটের আরবিট্রারি কোনো মানে এলিমেন্টকে নিয়ে যখন আমরা এলিমেন্টারি অপারেশন করব, মানে প্রক্রিয়া করব, তখন হচ্ছে এই সাইনগুলো লাগবে। এই ভি কে বলা হচ্ছে অর বা অথবা, বাংলায় বলে অথবা। আর উল্টো ভি কে বলা হচ্ছে অ্যান্ড বা এবং। ঠিক আছে? নেক্সট কি না, এখানে দেখো উল্টো এ, তার পাশে লিখেছে একটা এক্স। ঠিক আছে? মানে উল্টো এ পাশে লিখে দেখো ছোট্ট করে একটা এক্স লিখেছি। এইটার মানে কি? এই যে এটার মানে কি? এটার মানে হচ্ছে ফর অল ভ্যালুস অফ এক্স। তাহলে উল্টো এ পাশে যদি এক্স লেখে তাহলে ফর অল ভ্যালুস অফ এক্স। ঠিক আছে? আর যদি এইভাবে লিখতে পারে, এটা মানে হচ্ছে ফর অল ভ্যালুস অফ এক্স। যদি এইটা লেখে উল্টো এ আর ওয়াই, তখন কি হয়ে যাবে? ফর অল ভ্যালুস অফ ওয়াই। বা যদি লেখে উল্টো এ পাশে এ, তাহলে কি হয়ে যাবে তখন? ফর অল ভ্যালুস অফ পি। ঠিক আছে? এই চিহ্নগুলো একটু তোমরা মনে রাখার চেষ্টা করো। যখন সেট পড়বে, পড়তে, পড়তে কি হয়ে যাবে? আস্তে, আস্তে এই চিহ্নগুলো সব মনে থেকে যাবে। এরপরে, এরপরে যে সাইনটা পড়বো সেটা হচ্ছে এই যে দেখো দুটো ফুটকি দিয়েছে, ঠিক আছে? একে এইভাবেও দুটো ফুটকি দিয়ে এইভাবে লেখা যায়, অথবা একটা দাড়ি টেনেও লেখা যায়। বোঝা গেছে? দুটোর মানে কিন্তু একই বোঝায়। এটার মানে হচ্ছে such that, এর বাংলা অর্থ হচ্ছে এমন যে। ঠিক আছে? এরপরে কি শিখবো আমরা? imply that। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে implies that। ঠিক আছে? এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে imply that। imply that হচ্ছে তোমরা আ আগেই জেনেছো। কিরকম জেনেছো বলতো? যদি ধরো এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে imply that। ধরো এইভাবে তোমরা যখন কোনো একটা ইকুয়েশনকে সলভ করতে, এরকম ধরো এখানে লিখলে, ধরো 2x প্লাস আ 2 ইকুয়ালস টু 6 লেখা আছে। এভাবে ছিল। তখন আমরা কি করতাম? কেউ করতে কি? বা দিতাম অথবা অর দিতাম। ঠিক আছে? এটা ইন জেনারেলি অনেকেই দেয়। কিন্তু অনেকেই কি করে, যারা দেখবে তারা কি করে বলতো? তারা হচ্ছে implies that দেয় এইভাবে। মানে এটার মানে কি? এটার মানে হচ্ছে তাহলে imply that 2x equals to কত হবে? 6 minus 2, imply that 2x equals to 4, imply that 2x equals to sorry উম x equals to 4 upon 2, মানে x equals to হচ্ছে implied। তার মানে কি? এই যে 2x plus 2, এই যে এখানে লিখেছিলাম 2x plus 2 equals to 6, imply that এর অর্থ এই যে 2x equals to 6 minus 2। ঠিক আছে? আবার imply that মানে এর অর্থ এটাই যে এখান থেকে লিখতে পারি 2x equals to, এটাকে বিয়োগ করলে কত হয়ে যাবে? 4। তার মানে যখন আমি কোন সমীকরণকে সমাধান করব, অথবা কি করব? যে কোন অসমতাকে সমাধান করব, তখন হচ্ছে আমি এই imply that সিম্বলটাকে ইউজ করি। ঠিক আছে? তারপর নেক্সট কি আছে? তারপর নেক্সট কি আছে? না, এবার হচ্ছে উপসেট। উপসেটটাকে কিভাবে মনে রাখবে? এই যে দেখো সাইড দিক দিয়ে ইউ লিখেছে, তার নিচে একটা দাগ দিয়েছি। এটার মানে কি বোঝায়? উপসেট।
বোঝা গেছে? এই সাইড দিক দিয়ে ইউ দিয়ে একটা নিচে দাগ দিয়েছি। এটার মানে কি বোঝায়? অপোজিট বোঝায়। তারপরে দেখো শুধু ইউ সাইড দিয়ে ইউ দিয়েছে। এর মানে কি বোঝায়? যথার্থ উপস্থিত। ঠিক আছে? এবার দেখো এই সাইড দিক দিয়ে ইউ লিখেছে, এটাকে কেটে দিয়েছে। এর মানে হচ্ছে মধ্যে নেই বা হচ্ছে is not contain in, একে মধ্যে নেই বলে। ঠিক আছে? আর এটাকে যদি উল্টো দিক দিয়ে লিখি, এই যে প্রপার সাবসেটটাকে যদি উল্টো দিকে ঘুরিয়ে লিখি এইভাবে, এর মানে হচ্ছে ধারণ করে, containing। ঠিক আছে? এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। কিন্তু প্রপারলি হয়তো নাও মনে থাকতে পারে। ঠিক আছে? যখন সেট তোমরা পড়বে, তখন দেখবে এই চিহ্নগুলো অটোমেটিক তোমাদের মাইন্ডে চলে আসবে পড়তে। ঠিক আছে? এটাকে যদি ধারণ করে, কনটেন্ট কে যদি আমি কেটে দিই, তখন হচ্ছে ধারণ করে না। এরপরে কি দেখো, একটু বাঁকিয়ে যখন তোমরা সর্বসমতা পড়েছিলে না? সর্বসমতাতে একটা কিরকম সর্বসমতাকে লেখা হতো? এইভাবে লেখা হতো। এইভাবে এরকম বাঁকিয়ে উপরে লিখে নিচে দাগ টানা হতো। এবারে এই নিচের যে ২ টো দাগকে তুমি কি করো? মুছে দাও। ২ টো দাগ মুছে দাও। যেটা পড়ে থাকবে এটা ম্যাথমেটিক্যালি বোঝাই হচ্ছে ডিফারেন্স। এটাই হচ্ছে পার্থক্য বোঝানোর জন্য ইউজ করা হয়। ঠিক আছে? এই যে এই সাইনটার মানে হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে? এই যে পার্থক্য। এটা পড়তে হবে না। নামোর্থক আ এটাকে মনে রাখবে পার্থক্য বোঝানোর জন্য। এরপরে কি? এই যে স্ল্যাশ বা মাইনাস, এটা সেটের মধ্যে কি হয়? ২ টি সেটের অন্তর বোঝানো যায়। হ্যাঁ? ডিফারেন্স বিটুইন 2 সেটকে বোঝানো যায়। এরপরে যেটা, সেটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। এটা খুবই ইম্পোর্টেন্ট। এর দেখো মাথায় একটা সি দিয়ে লিখেছে, এর কমপ্লিমেন্ট বা এ প্রাইম বা এ বার, ৩ টেই মানে কমপ্লিমেন্ট বোঝায়। তার মানে পূরক সেটকে বোঝানোর জন্য। তোমরা পূরক কথাটা পড়েছিলে। তোমরা পূরক কথাটা কোথায় পড়েছিলে বলো তো? মনে আছে? তোমরা হচ্ছে পূরক কোণ পড়েছিলে। না, ২ টি কোণের সমষ্টি যদি ৯০ ডিগ্রি হয়, একটিকে অপরটি পূরক কোণ বলে। ধরো এইভাবে তোমরা পড়েছিলে। ধরো কোণ A প্লাস হচ্ছে কোণ B ইকুয়ালস টু কত? যদি ৯০ ডিগ্রি হয় তবে A, B কে পরস্পর পূরক কোণ বলা। তাহলে A কোণের পূরক কোণ কত হবে? তাহলে কোণ A ইকুয়ালস টু আমি কি বলতে পারি? ৯০ ডিগ্রি মাইনাস কোণ B। অথবা এখান থেকে কি বলতে পারি? আ এখান থেকে কি বলতে পারি? কোণ B ইকুয়ালস টু ৯০ ডিগ্রি মাইনাস কোণ A। এটাও বলা যেতে পারে। এটা বলা যেতে পারে না? তার মানে কি? তাহলে A কোণের পূরক কোণ হচ্ছে B কোণ। ঠিক আছে? তার মানে B কোণের আবার পূরক কোণ হচ্ছে A কোণ। সেইজন্য এটাকে কি করে লেখা হয়? A কোণের পূরক কোণকে কি করে লেখা হবে? A কোণের পূরক কোণ। তাহলে হচ্ছে এটার A কোণের পূরক কোণ। কোণকে কিভাবে লেখা হয়? এইভাবে লেখা হয়। তাহলে হচ্ছে কোণ A লিখলাম, তার হচ্ছে কমপ্লিমেন্ট। বোঝা গেছে? তার মানে A কোণের পূরক কোণ কি হবে? B হবে। ঠিক একইভাবে যদি B কোণের পূরক কোণ লিখি হবে। বুঝতে পেরেছ? এবারে কি? না, এবারে হচ্ছে ইউনিয়ন। যদি এটাকে যদি হচ্ছে আমি কাপের মতন লিখি। এই যে দেখো ইউ কে কাপ, একে বলে কাপ বা যোগ। অ্যাকচুয়ালি বলবে কিন্তু ইউনিয়ন। কাপটা এগুলো বলে মনে রাখার জন্য। ঠিক আছে? এটা ঠিক বাজে, মানে ঠিক ভালো লাগে না শুনতে। হ্যাঁ, এটাকে হচ্ছে যোগ বা একে বলা হয় কাপ। এটাকে যদি উল্টে লিখি এইভাবে, সেটা হচ্ছে ইন্টারসেকশন। অর্থাৎ ছেদ। বাংলায় বলে এটাকে ছেদ। এটাকে ক্যাপ বলে। ঠিক আছে? মনে রাখবে ইন্টারসেকশন বলেই, এটাই ভালো। তাহলে এখানে কি শিখলাম? ইউনিয়ন আর হচ্ছে ইন্টারসেকশন। এটা যখন সেটের আমরা যখন অপারেশন শিখব, সেট প্রক্রিয়া, তখন হচ্ছে এই চিহ্নগুলোকে আমরা ইউজ করব। এবারে হচ্ছে ক্যাপিটাল ইউ বা হচ্ছে ক্যাপিটাল এস দিয়ে কি প্রকাশ করে বলতো? ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল এস দিয়ে হচ্ছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেটকে প্রকাশ করে। এটা মনে রাখবে। এক্ষুনি আলোচনা করা হবে ইউনিভার্সাল সেট নিয়ে। ঠিক আছে? আ এবারে কি? এটা তোমরা অলরেডি সবাই কিন্তু জেনে ফেলেছো। এই যে n দিয়ে, এটা মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট বোঝায়। W দিয়ে হচ্ছে অখণ্ড সংখ্যা সেট বোঝায়। Z দিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা সেট বোঝায়। Z প্লাস দিয়ে কি বোঝাবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। Z মাইনাস দিয়ে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এগুলো বলছি না আর। ঠিক আছে? আ জানো তো যে হ্যাঁ, n দিয়ে স্বাভাবিক সংখ্যা মানে যেগুলো গণনার কাজে ব্যবহার করে ১, ২, ৩, ৪, ৫ করে। W দিয়ে অখণ্ড সংখ্যা, শূন্য এড করে দেব। Z দিয়ে পূর্ণ সংখ্যার সেট। মানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এগুলো। Z প্লাস দিয়ে
শুধু হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এই যে +1, +2, +3 এই। আর জেড মাইনাস দিয়ে ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, -2, -3 এগুলো। আর কিউ দিয়ে কি? মূলদ সংখ্যা আছে। তাহলে তোমরা তো অলরেডি জানো যে সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করে। একটা হচ্ছে মূলদ আরেকটা হচ্ছে অমূলদ। ঠিক আছে? যে এই কিউ হচ্ছে কি মূলদ। মানে যেগুলোকে p/q আকারে লেখা যায় q ≠ 0 আর pq হচ্ছে প্রোপ্রাইম হবে। মানে বোঝা গেছে তো? সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এটা হচ্ছে সেই কিউ। আর কিউ প্লাস মানে হচ্ছে ধনাত্মক মূলদ, কিউ মাইনাস মানে হচ্ছে ঋণাত্মক মূলদ। আর দিয়ে কি করা হচ্ছে? বাস্তব সংখ্যার সেটকে বোঝায়। আর প্লাস দিয়ে কি বোঝাবে? ধনাত্মক বাস্তব সংখ্যা। আর মানে রিয়েল বাস্তব সংখ্যাকে ইংলিশে বলে রিয়েল নাম্বার। সেজন্য কি আর দিয়ে লেখা। আর মাইনাস দিয়ে কি করা হচ্ছে? ঋণাত্মক বাস্তব সংখ্যা। মানে নেগেটিভ রিয়েল নাম্বার। আর ফাই দিয়ে শূন্য সেট। কোন সেটকে শূন্য বোঝাতে এই ফাই এটাকে সিম্বলটাকে ফাই বলা হয়। ফাই ইউজ করা হয়। বোঝা গেছে? এবারে কি করব আমরা? না এই সিম্বল গুলো জানলাম আর সেট কে স্থাপন করেছেন এটাও জানলাম। ঠিক আছে? এরপরে কোথায় চলে যাব আমরা? একদম 2nd পেজে। সেট কি? সেটের সংজ্ঞা কি? আস্তে, আস্তে করে হচ্ছে আমরা জানবো। ঠিক আছে? ১ম এ দেখো যে সেট কি? সেটের সংজ্ঞা। তাহলে আমি তো আ যেটা জানলাম সেটা হচ্ছে কি? না সেট হচ্ছে হচ্ছে কিছু এলিমেন্টকে নিয়ে বা কিছু বস্তুকে নিয়ে যদি আমি গ্রুপ করি, ঠিক আছে? ঠিক আছে? সেটা আমরা ইন জেনারেলি আমরা কি বলি? সেট। ১ সেট কাপ, ১ সেট প্লেট, ১ সেট বাটি, ১ সেট চামচ এইভাবে বলি তো? ১ সেট বই। কিন্তু ম্যাথমেটিক্যালি সেট হচ্ছে সংকলন যে করব, অ্যাকচুয়ালি ওই যে গ্রুপ করাকে সংকলন করা বলে। ম্যাথমেটিক্যালি যে সংকলন করব সেটা একটু আলাদা। কিরকম আলাদা? না আমি সংকলন তো করলাম। এই সংকলন করলে কিছু একটা নিয়মে থাকতে হবে সংকলনটা। একটা নির্দিষ্ট নিয়ম যদি মেইনটেইন করে ওই সংকলনটা সেটাকে আমরা তখনই বলব সেট। সেই নিয়মগুলো কি, কি? না ১ম হচ্ছে কি সংকলনটিকে সুসংগত হতে হবে। তার মানে কি? সুসংগত মানে কি? ওয়েল ডিফাইন্ড হতে হবে। এবার ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মে থাকতে হবে। ফর এক্সাম্পল আমি বললাম যে আ আমাদের ক্লাসে আ সমস্ত ভালো ছাত্রদের সিট। ঠিক আছে? ধরো আমি বললাম, আমাদের ক্লাসে সমস্ত ভালো ছাত্রদের সিট। ঠিক আছে? ধরো ভালো ক্লাসের ক্লাসের ভালো ছাত্রদের সিট। এবার একটা কথা বলো তো যে এই যে আমার যে মানে কালেকশনটা যে করেছি আমি সেটাই কি ঠিকঠাক করেছি? যে ভালো ছাত্রদের সেট ক্লাসের মধ্যে। ১ম কথা হলো যে এই ভালো ছাত্র বোঝাতে কি রকম ছাত্রকে বোঝায়? ক্লাসে হচ্ছে কতটা অ্যাকচুয়ালি পড়াশোনার দিক দিয়ে আমি বলছি। কতটা পড়াশোনা করলে একটা ছাত্র ভালো হবে? কেউ বলল যারা ১ থেকে ১০ রোল নাম্বার তারা ভালো। কেউ বলছে না ১ থেকে ১২ যারা তারা ভালো। কেউ বলছে না ১ থেকে ১৫ যারা তারা ভালো। তাহলে বিভিন্ন লোকের কিন্তু বিভিন্ন মত। ঠিক আছে? তাহলে এই যে আমার যে ভালো ছাত্রদের সেট এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার সাজানোটা ভুল হয়ে গেছে। ঠিক আছে? কারণ কেন? যে কতটা একটা ছেলে কতটা পড়াশোনা করলে তাকে ভালো বলব সেটা তো আমরা জানি না। ঠিক আছে? তারপরে আরেকটা আমি বলছি ধরো এখানটায় বললাম হুম, ক্লাসের ক্লাসের সমস্ত লম্বা ছেলে। ক্লাসের সমস্ত লম্বা ছেলে। এবারে বলো তো যে ক্লাসের সমস্ত লম্বা ছেলে বলতে একটা ছেলে আ কতটা লম্বা হলে তাকে লম্বা বলে মানে কতটা উচ্চতা হলে তাকে হচ্ছে লম্বা বলে বিবেচ্য করা যাবে সেটাও জানি না। তাহলে আমার এই কালেকশনটাও হচ্ছে কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। ঠিক আছে? তাহলে ১ম যেটা ছিল ক্লাসের ভালো ছেলে এটাও ওয়েল ডিফাইন্ড ছিল না। ক্লাসের সমস্ত লম্বা ছেলে এটাও কিন্তু ওয়েল ডিফাইন্ড না। ঠিক আছে? তাহলে এবারে আমি যদি বললাম না এটা যদি আমি বলি আমাদের
জেলার সমস্ত আ সমস্ত কলেজ। আচ্ছা, এটা কি ওয়েল ডিফাইন্ড হয়? আমাদের জেলার সমস্ত কলেজ। এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হবে। কারণ যে সমস্ত কলেজগুলো আমাদের জেলাতে আছে, সেগুলো হচ্ছে ওই কালেকশন এর মধ্যে থাকবে। যেগুলো আমাদের জেলার মধ্যে নেই, সেগুলো কালেকশন এর বাইরে চলে যাবে। ঠিক আছে? তার মানে কি? ধরো বললাম বাইরে একটা যেকোনো জেলা বললাম আমি। ঠিক আছে? সেটার বাইরে ধরো কলকাতা। কলকাতার কলেজগুলো কি আমাদের জেলার মধ্যে নেই। তাহলে সেটা হচ্ছে কালেকশন এর বাইরে চলে যাবে। তাহলে যে সমস্ত কলেজগুলো আমাদের জেলার মধ্যে থাকবে, সেটা হচ্ছে ওই কালেকশন এর মধ্যে থাকবে। আর না হলে থাকবে না। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? না ওয়েল ডিফাইন্ড। এটাকে আমরা বলতে পারি ওয়েল ডিফাইন্ড। ঠিক আছে? তাহলে এইরকম কিছু এক্সাম্পল রয়েছে ওয়েল ডিফাইন্ড এর জন্য। ঠিক আছে? না একটু বলে দেই, না সুসংজ্ঞাত অর্থে এক বা একাধিক একটা কি নিয়ম নির্দিষ্ট নিয়মকে বোঝায়। এই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্থির হয় কোনো একটা বস্তু সংকলনের অন্তর্ভুক্ত অথবা অন্তর্ভুক্ত নয়। মানে অন্তর্গত হবে না অন্তর্ভুক্ত হবে না। উদাহরণস্বরূপ বলেছে দেখো, বলেছে কলকাতায় অবস্থিত কলেজ সমূহের সংকলন। কারণ এটা হচ্ছে একটা সুসংগত। কারণ যে সমস্ত কলেজগুলো কলকাতায় থাকবে, সেইটা হচ্ছে ওই সংকলনের মধ্যে থাকবে। আর যেগুলো হচ্ছে থাকবে না, সেটা হচ্ছে ওই সংকলনের যেই কলেজটা কলকাতায় নয়, সেটা হচ্ছে সংকলনের মধ্যে থাকবে না। সেইজন্য এটা হচ্ছে সুসংজ্ঞাত। কারণ কলকাতায় অবস্থিত সকল কলেজ সংকলনের অন্তর্গত, কিন্তু যে সমস্ত কলেজ কলকাতায় অবস্থিত নয়, সেগুলো সংকলনের অন্তর্ভুক্ত। সুতরাং এক্ষেত্রে সংকলনটি একটি সেট বলে বিবেচ্য হবে। ঠিক আছে? কিন্তু বলেছে সকল লম্বা ছাত্রদের সংকলন। তাহলে এটা কি? সুসংগত নয়। কারণ একটা ছাত্র কতটা উচ্চতা হলে যে একে লম্বা বলবো, সেটা আমার হচ্ছে জানা নেই। ঠিক আছে? এরপরে কি আরো কিছু হচ্ছে আমাদের হচ্ছে উম আমরা কি করব? কিছু হচ্ছে দেখো এখানটায় হচ্ছে আমরা কিছু হচ্ছে এক্সাম্পল উদাহরণ দেখব। ধরো এই যে এখানটাতে দেখো। বলেছে কি দেখো উম পৃথিবীর সমস্ত দরিদ্র মানুষ। পৃথিবীর সমস্ত দরিদ্র মানুষ এটা। এবারে একটা মানুষের আর্থিক অবস্থা কতটা খারাপ হলে বা কি হলে আমরা তাকে ধনী বলবো বা দরিদ্র বলবো সেটাও আমাদের জানা নেই। ঠিক আছে? তাহলে এটা কি সেট কি আখ্যা পাবে? পাবে না। তাহলে এটাও কি হয়ে গেল? সেট আখ্যা পাচ্ছে না। ভুল। 2nd এ কি বলা হয়েছে দেখো 2nd এক্সাম্পল টা বলা হয়েছে ধরা যাক পৃথিবীর সমস্ত হিংস্র পশু। তার মানে একটা পশু কতটা হিংস্র হলে বা কতটা খারাপ হলে তাকে হিংস্র বলা যাবে সেটাও ঠিক জানা নেই। তাহলে সেটাও সেই আখ্যা পাবে না। ঠিক আছে? এটা। এবার কি বলেছে? পৃথিবীর সমস্ত মোটা মানুষের। তাহলে একটা মানুষ কতটা মোটা হলে তাকে হচ্ছে মোটা বলেই গণ্য কতটা শরীর তার মানে ভারী, ভারী প্রকাণ্ড হলে তাকে মোটা বলে গণনা করা হবে সেটাও কিন্তু আমাদের জানা নেই। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেট আখ্যা পাবে না। কতটা ওজন হলে তাকে হচ্ছে মোটা বলে প্রকাণ্ড নয়, কতটা ওজন হলে তাকে মোটা বলবো, সেটা হচ্ছে সেট আখ্যা পাবে না। ৩ নম্বর বলেছে আবার অঙ্কের জগতে কয়েকটি স্বাভাবিক সংখ্যা সংকলনটি সেট আখ্যা পাবে না। কারণ কয়েকটি শব্দটি সংকলনটিতে সুসংগত হতে বাধা সৃষ্টি পক্ষান্তরে বলল ২০ র থেকে বৃহত্তর। মানে কিছু সংখ্যাকে আমি কি করলাম আ নিয়ে কি হচ্ছে কি বললাম, একটা সংকলন তৈরি করার আ চেষ্টা করছি। একটা নির্দিষ্ট নিয়মে বেঁধে দিচ্ছি। ২০ র থেকে বড়। বলল ২০ র থেকে বড় কিছু সংখ্যা নিয়ে সেট তৈরি কর। এবার বলতো কেউ যদি সেট তৈরি করে ২০ র থেকে বড় সংখ্যা নিয়ে, একজন কি করল ২০ র থেকে বড় বলতে বলল ২০ র থেকে বড়। ধরো এইভাবে বলছে আ ২০ অপেক্ষা বৃহৎ। ঠিক আছে? ২০ অপেক্ষা বৃহৎ। এবার বলল নিয়ে কিছু সংখ্যা নিয়ে তুমি হচ্ছে একটা সেট তৈরি করো। একজন কি করল, X যে একজন পারসন সে কি করল? সে নিল কত? ৩০ কে নিল, ৩৫ কে নিল,
40 কে নিল। ঠিক আছে? আরেকজন পারসন ওয়াই সে কি করেছে? সে কাকে নিয়েছে? সে নিয়েছে কত নিয়েছে? ধরো সে নিয়েছে ধরো ৫০ কে নিল, ৬০ কে নিল, ১০০ কে নিল। এইভাবে নিয়েছে। বা আরো বেশিও নিতে পারে। ২০০ কে নিতে পারে। ঠিক আছে? ২৫০ কে নিতে পারে। এইভাবেই নিয়েছে। এবারে কথাটা হচ্ছে যে তাহলে এখানে আ যেটা হচ্ছে নিয়মটা ছিল যে মানে যে নিয়মটা মানে বলা হয়েছিল ২০ অপেক্ষা প্রিয়। দেখো যে যে পারসনটা যে ব্যক্তিটা সে কি করেছে? সেও ২০ থেকে বড় সংখ্যা নিয়ে সেট করেছে ৩০, ৩৫, ৪০। ওয়াই যে পারসনটা সেও কি করেছে? ২০ থেকে বড় সংখ্যা নিয়ে সেট করেছে। ৫০, ৬০, ১০০, ২০০, ২২০০। ঠিক আছে? তাহলে দুজনেই কিন্তু সেট করেছে। কোন নিয়মে? ২০ অপেক্ষা বড় বৃহৎ সংখ্যা নিয়ে। তাহলে দুজনেই কিন্তু সেট হচ্ছে দেখো দুটো আলাদা, আলাদা সেট। দুজনেই ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা, আলাদা সেট পাচ্ছি। তাহলে এই যে আমার নিয়মটা ছিল মানে যে সংকলন করার জন্য যে নিয়মটাকে বলা হয়েছিল সেটা কি ছিল? সুসংগত ছিল না, ওয়েল ডিফাইন্ড ছিল না। কারণ সুসংগত হলে আমি একটাই হচ্ছে সেট তৈরি করতে পারবো। দুটো কিন্তু পারবো না। একটা নিয়ম দিয়ে কেবলমাত্র একটাই সেট তৈরি করা যাবে। দুটো ভিন্ন সেট তৈরি করা যাবে না। যদি করা যেতে পারে তবেই হচ্ছে কি হয়ে যাবে কাউন্টার হয়ে যাবে। তাহলে ওই সংকলন ওয়েল ডিফাইন্ড হবে না। ঠিক আছে? এরপরে দেখো তাহলে বা আরো কিছু আমরা এক্সাম্পল দিতে পারি। উম ধরো বলা হলো একটি সুন্দর মেয়ে। ঠিক আছে? যে দেখবে কোনো বইয়ে এই জিনিসটা দেওয়া থাকে। কোনো এক্সাম্পল এর একটা সুন্দর মেয়ে। যে একটা মেয়ে কতটা সুন্দর হলে তাকে সুন্দর বা কোন কিরম দেখতে হলে তাকে সুন্দর বলা যাবে। ঠিক আছে? সুন্দর বলা যাবে। ঠিক আছে? সেটা। মানে একটা সুন্দর মেয়ে না, কিছু সুন্দর মেয়ের সেট করতে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে একটা মেয়ে কতটা হচ্ছে সুন্দর হলে এটাকে সেট বলা যাবে, সেটাকে কিন্তু আমি ইউজ করতে জানি না। ঠিক আছে? বা বলতে পারি মা কয়েকটি হচ্ছে বলল উজ্জ্বল মানে উজ্জ্বল বর্ণের ছেলের সেট। এবারে একটা ছেলে কতটা উজ্জ্বল হলে তাকে হচ্ছে উজ্জ্বল মানে ফর্সা বলা যাবে সেটাও জানি না। তাহলে এইভাবে আমরা যদি কিছু মানে নিয়ম তৈরি করি যেগুলো সুসংগত নয়। অর্থাৎ ঠিক পরিষ্কার নয়। মানে ওটা দিয়ে মানে দুটো ভিন্ন সেট তৈরি হতে পারবে। তখনই হচ্ছে ওই নিয়মটা হচ্ছে সুসংগত মানে অর্থাৎ ওয়েল ডিফাইন্ড হবে। ঠিক আছে? তাহলে ১ম যে নিয়মটা সেট তৈরি করতে গেলে যে একটা সেট কিভাবে ওয়েল ডিফাইন্ড হয় সেটা হচ্ছে আমরা জানলাম। এরপরেই যে নিয়মটা রয়েছে সেটা কি? এরপরে যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে কি? না এটা জেনে গেছি। এরপরে যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে কি? সংকলনের অন্তর্গত যেকোনো ২ টি বস্তু ভিন্ন হতে হবে। ঠিক আছে? তাহলে কেউ একজন কি করলো? একটা সেট তৈরি করছে। ঠিক আছে? ধরো একটা সেট তৈরি করছে। এখানে কি করলো? না ২ লিখলো। উম ১ম এ কি করলো? ২ লিখলো। তারপরে হচ্ছে ৩ লিখেছে। এবার হচ্ছে ৪ লিখেছে। তারপর হচ্ছে ৫ লিখেছে। তারপরে আবার ২ লিখে দিয়েছে। ঠিক আছে? আবার ৩ লিখে দিয়েছে। দেখো এখানে কতগুলো পদ ছিল? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা। কিন্তু দেখো এই যে ২ টা, এই যে ২ এটা দেখো ২ জায়গায় আছে। এই ৩ টা ২ জায়গায় আছে। ঠিক আছে? সেটে এখানে যে নিয়মটা বলেছে সেটা হচ্ছে যে সংকলনের অন্তর্গত যেকোনো ২ টি পদ পরস্পর ভিন্ন হতে হবে। মানে প্রত্যেকটা পদ কিন্তু আলাদা হতে হবে। একই পদ একের বেশি বার ব্যবহার করা যাবে না। অর্থাৎ ডিস্টিংক্ট হতে হবে। আলাদা হতে হবে। ডিফারেন্ট হতে হবে। ডিস্টিংক্ট অথবা ডিফারেন্ট যা বলতে পারি আমি হতে হবে। অর্থাৎ তুমি যে এখানটায় আমরা যে এখানটায় ২ কে দুবার লিখেছি যখন সেটটাকে রিফ্রেন্ড করব, উপস্থাপনা করব তখন এই ২ টা একবারই বিবেচ্য হবে। মানে একবারই লিখব। দুবার ২ কে লেখা যাবে না বা ৩ কে দুবার লেখা যাবে না। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? তাহলে এটাকে যখন আমি রিপ্রেজেন্ট করব তখন কি হবে? ২, ৩, ৪, ৫ তখন দেখো সেটের কতগুলো পদ চলে এলো। যেখানে ছিল ১, ২, ৩, ৪, ৫, ৬ টা। এখানে হয়ে গেল ১, ২, ৩, ৪ মানে একটা ২ বেরিয়ে যাবে, একটা ৩ বেরিয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে সেটে কোনো এলিমেন্টকে একের বেশি বার লেখা যাবে না। অর্থাৎ
সেটের প্রত্যেকটা এলিমেন্ট কি হতে হবে? ডিস্টিংক্ট হতে হবে, পৃথক হতে হবে। বোঝা গেছে? এরপরে যেটা সেটা হচ্ছে আমরা এটা জেনে গেলাম। এরপরে যেটা হচ্ছে না সেটের মধ্যে সরি সংকলনের মধ্যে সেট কিন্তু এখনো বলছি না। আমি বলতে সেট বলে ফেলছি। কিন্তু এখনো এটা কিন্তু সেট বলা যাচ্ছে না। এই ৩ টে প্রপার্টি যদি হোল্ড করে তখনই এটাকে সেট বলব। না হলে কিন্তু বলব না। সংকলনের অন্তর্গত বস্তুগুলি কি হতে হবে? ক্রম নিরপেক্ষ হতে হবে। ঠিক আছে? সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ হতে হবে। এই ক্রম নিরপেক্ষ মানে কি? এটা কি এর অর্থাৎ কি? অর্থাৎ দেখো যে এখানে কেউ লিখেছে ২, ৩, ৪, ৫ ঠিক আছে? আরেকজন লিখেছে কি ৫, ২, ৪, ৩ আরেকজন কি লিখেছে? আরেকজন লিখেছে দেখো ৪, ২, ৫, ৩ ঠিক আছে? প্রত্যেকেরই কিন্তু সংকলনটি ঠিক। কারণ এই ৪ টে এলিমেন্টই থাকবে। ৪ টে পদই থাকবে ২, ৩, ৪, ৫ এবার ২ এর পর ৩ থাকবে, ৩ এর পর ৪ থাকবে, ৪ এর পর ৫ থাকবে। এটা কিন্তু সেট সংকলনের মধ্যে বিবেচ্য নয়। কারণ তুমি ৪ টে পদই লিখতে হবে তোমাকে সেট তৈরি মানে সংকলনটি সেট আকারে লেখার জন্য। কিন্তু এই কোন পদটা কার পরে থাকবে বা ১ম এ কোনটা থাকবে, 2nd এ কোনটা থাকবে, 3rd এ কোনটা থাকবে বা লাস্ট এ কোনটা থাকবে এগুলো কিন্তু কোন নির্দিষ্ট নিয়মে নয়। ঠিক আছে? এইজন্য এটা হচ্ছে ক্রম বিবেচ্য নয়। বোঝা গেছে? বা আমি আরেকটা এক্সাম্পল নিয়ে বলতে পারি ধরো ভাওয়েল। ভাওয়েলের সংকলন নিচ্ছি আমি। ধরো ভাওয়েলের সংকলনে কি থাকে? আ কি থাকে? ভাওয়েলের সংকলনে এ, ই, আই, ও, ইউ। এটা হচ্ছে ভাওয়েলের সংকলন এই, আই, ও, ইউ ৫ টা হচ্ছে লেটার থাকে। এবার কেউ বলল যে আমি না এই ৫ টাকে এইভাবে না লিখে এইভাবে লিখব। কেউ বলল কি আগে ই লিখবো, তারপরে এ লিখবো, তারপরে ও লিখবো, তারপরে আই লিখবো, তারপরে ইউ লিখবো। ঠিক আছে? তারও এটাতেও হবে। কেউ মনে করলো না আমি এটা না লিখে লিখবো, ও লিখবো, তারপরে ই লিখবো, তারপরে আই লিখবো, তারপরে এ লিখবো, তারপরে ইউ লিখবো। তারও কিন্তু এটাও তার ঠিক। যে সেকেন্ড এ লিখেছে সেটাও ঠিক, তারও এটা ঠিক। অর্থাৎ কি এরপরে ই, ইর পরে হচ্ছে এরপরে হচ্ছে আই, তারপরে হচ্ছে ও, তারপরে হচ্ছে ইউ। যে পরপর নির্দিষ্ট নিয়মে লিখতে হবে সেটা কিন্তু কোনো নিয়ম নেই। তুমি ৫ টা লেটারকে তোমাকে লিখতে হবে এখানে। ৫ টা লেটারকেই লিখতে হবে। কিন্তু কার পরে কোনটা লিখবে সেটা কোনো নির্দিষ্ট নিয়ম না। অর্থাৎ ক্রম বিবেচনা। ঠিক আছে? তাহলে এই ৩ টে জিনিস যদি আমরা সংকলনটির মধ্যে ব্যবহার করতে পারি তবে এটাকে কি হবে একটা সেট আখ্যা পাবে। ঠিক আছে? তখনই এটাকে একটা সেট বলে কি করা হয় বিবেচনা করা হয়। ঠিক আছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো? এবারে যে আমরা সুসংগতর পরে যে উদাহরণটা দেখব সেটা হচ্ছে কি না বস্তুসমূহের সুসংগত সংকলন সেট আখ্যা পায়। ঠিক আছে? আ সু আ আ সেট আখ্যা পাবে তখন আ যদি সংকলনের অন্তর্গত যেকোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হয়। উদাহরণস্বরূপ কি বলা হয়েছে দেখো, আমি যেটা বলে দিয়েছি এটাকে আরেকবার বইয়ের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কারণ তোমরা বইটা পড়লে সুবিধা হবে। ১, ২, ৩, ৪, ৫ এই সংখ্যা ৫ টির সংকলন একটি সেটকে সূচিত করে। কিন্তু ১, ২, ২, ৩, ৪, ৩, ২, ৫ সংখ্যা ৮ টির সংকলনকে সেট আখ্যা দেওয়া যায় না। কারণ এখানে সংকলনের অন্তর্গত সংখ্যাসমূহ পরস্পর ভিন্ন নয়। কারণ কেন ভিন্ন নয়? এখানে দেখো এই ২ টাকে দুবার ব্যবহার করা হয়েছে। এখানে ৩ আর এখানে ৩ কিন্তু ব্যবহার করা হয়েছে। নোটিস করছো? যে দেখো ২ বার ২ ৩ দুবার ব্যবহার করা আছে। তাহলে এটা কিন্তু সেট আখ্যা পাবে না। ঠিক আছে? তারপরে কি নিয়ম বলেছে? তারপরে বলেছে পরস্পর স্বতন্ত্র থাকবে। স্বতন্ত্র মানে কোন নির্দিষ্ট নিয়মে বাধিত নয়। ঠিক আছে? তো সুসংজ্ঞাত বস্তুসমূহের সংকলন সেট আখ্যা পায় যদি সংকলনের অন্তর্গত বস্তুসমূহ ক্রম নিরপেক্ষ হয়। ঠিক আছে? ক্রম নিরপেক্ষ মানে কোন নির্দিষ্ট ক্রমে বসানোর কোন কথা বা কোন নির্দিষ্ট ক্রমে বা নির্দিষ্ট নিয়মে একে বসাতেও পারি, নাও বসাতে পারি। কোন বাধ্যতামূলক নেই যে বস্তুগুলোকে সংকলনের পদগুলোকে কি করে আমার একটা নির্দিষ্ট ক্রমে বা একটা নির্দিষ্ট
নিয়মে বসাতে হবে অবশ্যই। একটা নির্দিষ্ট নিয়ম মেইনটেইন করে চলতে হবে। কিন্তু কার পরে কোন পদটা বসবে সেটা বসানোর কোনো নির্দিষ্ট নিয়ম থাকবে না। অর্থাৎ কোনো ক্রম থাকবে না। কিন্তু সেট তৈরি করতে গেলে পদসমূহ কোন পদগুলোকে চুজ করব আমি সেটা একটা নির্দিষ্ট নিয়মে হবে। কিন্তু কোনটার পরে কোন পদটাকে বসাবো সেটা কিন্তু কোনো নির্দিষ্ট নিয়মে থাকবে না। সেজন্য এটা কি হবে? ক্রম নিরপেক্ষ। উদাহরণস্বরূপ বলে দিয়েছি আমি জাস্ট আ এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ কে তুমি লিখতে পারো। কেউ লিখতে পারে ই, ইউ, এ, আই, ও এভাবে লিখে প্রকাশ করতে পারো। কেউ আরো অন্যরকম লিখে প্রকাশ করতে পারে। কিন্তু এই ৫ টা লেটারকে তোমাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? যেমন বলছে দেখো কয়েকটা নিচের প্রত্যেকটি সংকলন একটি করে সেট প্রকাশ করে। যে বললাম দেখো স্বাভাবিক সংখ্যাসমূহের সংকলন n যেখানে কেবলমাত্র স্বাভাবিক সংখ্যাই থাকবে। ১ থেকে শুরু হবে ইনফাইনিটিভ ভাবে চলতে থাকবে। জানো স্বাভাবিক সংখ্যা যেগুলো গণনার কাজে ব্যবহার করা। যদি এখানে -1 ঢুকিয়ে দিই তাহলে হবে না। ঠিক আছে? তারপরে ইংরেজি 2nd এ যেটা বলেছে ইংরেজি মাসসমূহের সংকলন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে একদম ডিসেম্বর পর্যন্ত যাবে। তারপরে বলেছে ২০১৭ সালের যে আইএফএ শিল্ডে যোগদানকারী দলসমূহের সংকলন। ঠিক আছে? বা ২০১৭ সালের পেটিএম সিরিজে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সংকলন। বা আরো বলতে পারো ২০১১ সালে ভারত যে বিশ্বকাপ জিতেছিল তার হচ্ছে আ ক্রিকেট যে দল বিশ্বকাপ জিতেছিল তাদের হচ্ছে সদস্যদের সংকলন। এবারে দেখো সদস্যদের মধ্যে যারাই ছিল তারাই থাকবে। মানে ওই সরি ২০১১ সালে ফাইনালে মানে বিশ্বকাপে যারা খেলেছিল তারাই থাকবে। কিন্তু যারা খেলেনি মানে সরি খেলেনি না, সদস্যের মধ্যে ছিল তারাই থাকবে। ১৫ জন যে সদস্য ছিল তারাই থাকবে। যারা হচ্ছে ১৫ জনের মধ্যে ছিল না তারা থাকবে। তখন সেই সময় সৌরভ গাঙ্গুলী ছিল না, কপিল দেব ছিল না, অজিত আগরকর ছিল না। তারা হচ্ছে তখন ওই টিম থেকে ওই সংকলনের মধ্যে থাকবে না। ঠিক আছে? এবারে, এবারে দেখো সেটকে আমরা যখন তো আমরা জানলাম যে সংকলনটাকে কখন সেট বলব। সেটা হচ্ছে ১ নম্বর কি হতে হবে? ওয়েল ডিফাইন্ড মানে সুসংজ্ঞাত হতে হবে। ঠিক আছে? এরপরে কি হতে হবে? না সংকলনের অন্তর্গত যেকোনো দুটি পদকে কি হতে হবে? ভিন্ন হতে হবে। ৩ নম্বর কি? ক্রম নিরপেক্ষ হতে হবে। বোঝা গেছে? ক্রম নিরপেক্ষ হতে হবে। এবারে সেট তো আমরা জেনে গেলাম যে একটা সেট কিভাবে আমরা তৈরি করব। এবারে সেটে তৈরি করার পর সেটটাকে কিভাবে লিখবো বা পদকে কিভাবে লিখবো এটা আমরা শিখব। দেখো সেটকে সাধারণত আ কি করা হয়? বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। সেটকে সাধারণত কি হয়? বড় হাতের অক্ষর মানে লেটার দিয়ে ধরো A উম যদি বলতে পারি আমরা হচ্ছে A দিয়ে একটা সেট বলছি ক্যাপিটাল হবে। A হবে একটা সেট অথবা হচ্ছে B হবে একটা সেট অথবা C হবে, D হবে এগুলো সবই একটা সেট হবে। X হবে ক্যাপিটাল, Y হবে, W হবে এগুলো সবই ক্যাপিটাল দিয়ে যতগুলো হবে সব লেট অক্ষর দিয়ে সবগুলোকে সেট। এবারে সেটের এলিমেন্টকে বোঝানোর জন্য কি করা হবে? সেটের এলিমেন্টকে বোঝানোর জন্য কি করব আমরা? উম একটা ২য় বন্ধনী 2nd ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে? এই কার্লি ব্র্যাকেট যেটাকে বলছে আ এই ব্র্যাকেটটা ২য় বন্ধনী যেটা সেটাকে ব্যবহার করব। এরপরে কি করব? সেটের এলিমেন্ট গুলোকে বোঝানোর জন্য কি করব? স্মল লেটার ছোট হাতের অক্ষর যেগুলোকে কি বলা হচ্ছে A, B, C এরম করে কি X, Y, Z এইগুলো। এইগুলোকে এইভাবে প্রকাশ করি। তাহলে সেটকে বোঝানোর জন্য কিভাবে ইউজ করি আমরা? বড় হাতের অক্ষর দিয়ে আর সেটের পদকে বোঝানোর জন্য কি করি? ঠিক আছে? আমরা ছোট হাতের অক্ষর দিয়ে বোঝাই। এবারে আরেকটা কথা বলে দেই। এই যে এইগুলোকে একটা কি বলে? সদস্য। এই A, B, C এগুলোকে একটা সদস্য বলে। ঠিক আছে? আর সেটের মধ্যে প্রত্যেকটা সদস্যকে কি বলে? একটি পদ বলে। ঠিক আছে? এখানে একটু দেখো ডেফিনিশন এ দেখে নিই। না কোন সেটের অন্তর্গত বস্তুসমূহের প্রত্যেকটিকে সেটের একটি পদ বা সদস্য বলা হয়। সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হরফের অক্ষর A, B, C, X, Y, Z এর আ কোনো একটি দ্বারা একটি সেট ও ছোট হরফের অক্ষর A, B, C, X, Y, Z দ্বারা কোনো সেটের পদসমূহ সূচিত করে। উদাহরণস্বরূপ বলতে পারি ২, ৪, ৬, ৮, ১০, ১২ সংখ্যা ৬ টি সংকলনকে একটা যদি সেট দিয়ে প্রকাশ করি যে A দিয়ে বা সেট S, আ X যাই ইউজ করি না কেন তাহলে এবং ৬ টি প্রত্যেকটি হবে A সেটের পদ।
তাহলে A সেটের অন্তর্গত পদগুলিকে তাহলে আমি কি বলতে পারি? এইভাবে আমি প্রকাশ করতে পারি। ধরো এখানটায় বললাম যার মধ্যে ৬ টা পদ থাকবে। তাহলে A কে আমি প্রকাশ করতে পারি ২, ৪, ৬, ৮, ১০, ১২। ঠিক আছে? তাহলে আমি কি করলাম ২, ৪, ৬, ৮, ১০, ১২ কি করলাম একটা সেট তৈরি করলাম। তাহলে দেখো এখানে সেট যে তৈরি করেছিলাম, তাহলে এই যে আ A সেটের এই যে ২, ৪, ৬, ৮ ২, ৪, ৬, ৮, ১০, ১২ প্রত্যেকটা হচ্ছে A সেটেরই পদ। ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি? না ২ যে পদরা A সেটের মধ্যে আছে, এখানে আমি লিখতে পারি না 2 belongs to A। দেখা যায় তো? যে ২ পদরা A সেটের মধ্যে আছে। ঠিক আছে? তাই আরেকটা কিছু বলতে পারি সরি আবার বলতে পারি ৪ belongs to হচ্ছে A। মানে হচ্ছে ৪ B সেটে সরি A সেটের মধ্যে আছে। তারপর হচ্ছে ৬ একইভাবে বলতে belongs to A, ৮ belongs to A, ১০ belongs to A আর হচ্ছে 12 belongs to A। তার মানে কি বলতে পারি? না যে পদগুলো ওই সেটের মধ্যে থাকবে সেই পদগুলো কি হবে? সেটাকে লিখতে পারি ওই পদ belongs to সেই সেট। ঠিক আছে? এবারে কি করলাম? আমি arbitrarily একটা এলিমেন্ট চুজ করলাম। যেটা হচ্ছে কি? ধরো আমি চুজ করছি ধরো আ চুজ করছি হচ্ছে ধরো উম এক্স এ সরি এ চুজ করলাম। আরবিট্রারিলি এ। তাহলে এ যদি এ সেটের অন্তর্ভুক্ত পদ হয়, ঠিক আছে? এর হচ্ছে যেকোনো। এ সমান ২ হতে পারে, ৪ হতে পারে, ৬ হতে পারে, এ সমান ৮ হতে পারে, ১০ হতে পারে, ১২ হতে পারে। কিন্তু এই সেটের বাইরে এই সেটের পদগুলো ছাড়া অন্য কোনো পদ হবে না। মানে এ নট এ ইকুয়ালস টু ১৩ হবে না বা 16 হবে না বা 18 হবে না। a equals to ২, ৪, ৬, ৮, ১০ এই ৬ টি পদ ১২ এই ৬ টি পদ হবে। কিন্তু তাহলে a equals to কি হতে পারে? ২ হতে পারে, ঠিক আছে? a equals to ৪ হতে পারে, a equals to ৬ হতে পারে, a equals to ৮ হতে পারে, a equals to ১০ হতে পারে, a equals to ১২ হতে পারে। এই ৬ টা পদ হতে পারে। কিন্তু কখনোই a not equals to a equals to 14 হবে না। অর্থাৎ a not equals to হবে 14 ঠিক আছে? তার মানে কি বলতে পারি? তাহলে এই I সেটের যেকোনো একটা পদ যদি arbitrarily a চুজ করি তাহলে a কি হবে? belongs to কি হবে? a ঠিক আছে? বা যদি A চুজ না করে আমি অন্য কিছু X চুজ করতাম, X belongs to কি হবে? A বা যদি Y চুজ করতাম, Y belongs to কি হবে? A হবে। বোঝা গেছে? এটাই এখানে লেখা আছে। তাহলে দেখো আ যে বলা হচ্ছে না A সেটের অন্তর্গত পদগুলোকে যেকোনো একটিকে A, B, X দ্বারা সূচিত যদি করা যায়, তাহলে A সেটের অন্তর্গত কোনো পদ যদি A, B, X দ্বারা সূচিত মানে প্রকাশ করা যায়, তাহলে আমি বলতে পারি A সেটের অন্তর্গত একটি পদ যদি X হয়, তাহলে X belongs to A যেটা আমি বলে দিয়েছি। অলরেডি। এভাবে লেখা যায় x A সেটের অন্তর্গত অথবা x A সেটের একটি পদ। তার মানে কি এটাকে ৩ টে ভাবে লিখে প্রকাশ করতে পারছি আমি। যেটা হচ্ছে কি না x belongs to A এভাবেও লিখে প্রকাশ করতে পারি। বা হচ্ছে কি x A সেটের অন্তর্গত অথবা x A সেটের একটি পদ। ঠিক আছে? এইভাবে কিন্তু আমি লিখে প্রকাশ করতে পারছি। এবারে যদি বলি ধরো যে না x টা যদি ওই সেটের অন্তর্ভুক্ত পদ না হয়। ধরো এখানটায় বললাম আমি একটা মা মা পদ নিলাম যেটা হচ্ছে b, b equals to 14 তাহলে কি হবে সরি b equals to 14 তখন কি হবে b not belongs to কি হবে a তার মানে কি b টা এর অন্তর্ভুক্ত না। কারণ আমি b কে কি চুজ করেছি? এখানে আমি b কে চুজ করেছি কি? এখানে 14 চুজ করেছি। ঠিক? তাহলে b equals to যদি 14 হয় তাহলে b not equals to a বা b equals to যদি এই এই ৬ টা ছাড়া অন্য কিছু হয় ১৪, ১৬, ১৮, ২০, ২১, ২২, ২৪ যা হবে তখন সেই জন্য কি হবে b not equals to a বোঝা গেছে? তারপরে দেখো আ একইভাবে এখানে বলে দেওয়া আছে y A সেটের যদি অন্তর্গত পদ না হয় তাহলে কি হয়ে যাবে? না y যদি A সেটের অন্তর্গত পদ না হয় তাহলে কি হয়ে যাবে? y does not belongs to A এইভাবে লেখা যায় যে y A সেটের অন্তর্গত নয় অথবা y A সেটের পদ।
বোঝা গেছে? তখন এটাকে পড়তে হয় এই যে ডাজ নট বিলংস টু, ঠিক আছে? বা অন্তর্গত নয়, একটি পদ নয়। এই একইভাবে ব্যবহার করা যায়। এই অর্থে ব্যবহৃত হয় যে ধরো উদাহরণস্বরূপ যে ২০১৭ সালে যে পেটিএম কাপ জয়ী যে টিম ছিল, তাদের মধ্যে যেকোনো একটা প্লেয়ারের নাম বলো যেটা ওই ২০১৭ সালে পেটিএম জয়ী ক্রিকেটের দলের মধ্যে ছিল না। যেমন ছিল না দেখো, আর কিছু যারা ছিল তাদের থেকে। সেটা নিয়ে একটা উদাহরণ এখানে কি করা হয়েছে রিপ্রেজেন্ট করা হয়েছে। ২০১৭ সালে পেটিএম সিরিজ কাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য দের সংকলনের সেট এ দ্বারা সূচিত হলে এম.এস ধোনি কি ছিল? ক্যাপ্টেন ছিল, যেটা এ এর মধ্যে থাকবে। রোহিত শর্মাও ছিল, সেটাও বিলংস টু করবে এর মধ্যে। শিখর ধাওয়ান ছিল, এর মধ্যে বিলংস করবে। কারণ এম.এস ধোনি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান সবই এ সেটের অন্তর্গত। কিন্তু আম্বতি রায়ডু ২০১৭ সালে যে পেটিএম হয়েছিল, পেটিএম ট্রফি, আম্বতি রায়ডু ছিল না। ঠিক আছে? সেজন্য আম্বতি রায়ডু ডাজ নট বিলংস টু এ। রবীন্দ্র জাদেজা ডাজ নট বিলংস টু এ। কারণ এনারা কি ছিলেন না? ওই দলের সদস্য ছিলেন। বোঝা যাচ্ছে? খুব ইজিলি কিন্তু ব্যাপারটা বোঝা গেল। এরপরে কি হয়েছে না সেটকে কিভাবে উপস্থাপনা করব? সেটকে কিভাবে উপস্থাপনা সেট অ্যাকচুয়ালি কি ২ রকম ভাবে উপস্থাপনা করা যায়। একটা হচ্ছে কি না সরাসরি সেটের পদগুলোকে লিখে, সরাসরি প্রত্যক্ষভাবে সেটের পদগুলোকে লিখে সেটকে উপস্থাপনা করা যায়। ২ নম্বরে কি হচ্ছে না একটা সেটের পদগুলোকে সরাসরি না লিখে কি করব আমি? না সরাসরি না লিখে কি করব আমি? না একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে বেঁধে দেব। ঠিক আছে? ওই যে নিয়মের দ্বারা কিন্তু ওই পদগুলোই বোঝাবে। কিন্তু ওই পদগুলোকে সরাসরি লিখব না। জাস্ট কি করব আমি? একটা নির্দিষ্ট নিয়মে বেঁধে ওই পদগুলোকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আর যদি আমি সরাসরি লিখে প্রকাশ করি সেটাকে কি করা হবে? রস্টার অথবা ছক বন্দীকরণ পদ্ধতি। ইংলিশে বলে রস্টার অর ট্যাবুলার মেথড। ঠিক আছে? সেকেন্ডে যদি সরাসরি না লিখে আমি কিছু একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে লিখি সেটাকে কি বলা হচ্ছে? ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি। ইংলিশে বলে প্রপার্টি মেথড অর হচ্ছে সেট বিল্ডার মেথড। ঠিক আছে? তাহলে দেখা যাক রস্টার বা ছক বন্দীকরণ পদ্ধতি কি? না যখন কোনো সেটের পদসমূহ স্পষ্টভাবে লেখা সম্ভব হয় তখন ওই পদ্ধতির প্রয়োগে নির্দিষ্ট সেটকে প্রকাশ করা হয়। অর্থাৎ কি রকম বলছে? ধরো আমি বললাম ধরো আমি বললাম উম আমি বললাম ধরো ভাওয়েলের সেট। ভাওয়েলের সেটটাকে কিভাবে আমি লিখছি? ধরো এইভাবে লিখছি। ধরো ভি লিখলাম একটা ভাওয়েলের সেট, একটা না সরি ভাওয়েলের সেটটাকে। সেটাকে কি লিখলাম আমি লিখে দিচ্ছি এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে? এ, আই, ও। দেখো এই সেটের প্রত্যেকটা পদকে কি আমি সরাসরি লিখতে পেরেছি তো? তাহলে এই সেটের পদকে যদি সেটের পদগুলোকে আমরা সরাসরি লিখতে পারি সেটাকে কি বলা হবে? ধর্মভিত্তিক পদ্ধতি। কি বলা হবে? ধর্মভিত্তিক পদ্ধতি। ঠিক আছে? বা হচ্ছে রস্টার পদ্ধতি। সরি, রস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতি। আর ধর্মভিত্তিক পদ্ধতি কি? না যেটা হচ্ছে সরাসরি লিখব না। কোন একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে লিখব। ঠিক আছে? তাহলে আ রস্টার পদ্ধতির কিছু নিয়মগুলো কি, কি? উদাহরণগুলো আমরা জেনে নিই। ২, ৪, ৬, ৮, ১০ সংখ্যা ৬ টি এ সেটের পদ যেগুলোকে আমরা ১২ ২, ৪, ৬, ৮, ১০, ১২ আ এগুলো হচ্ছে এ সেটের পদ যে সরাসরি লিখে প্রকাশ করেছি। এটা কি হবে? রস্টার পদ্ধতি। তারপরে হচ্ছে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n ১, ২, ৩, ৪ করে চলবে। এটা হচ্ছে কি? সরাসরি লিখে প্রকাশ করেছি। এটা হচ্ছে রস্টার পদ্ধতিতে। ঠিক আছে? বা n এর সকল পদ লিখে প্রকাশ করা যদি সম্ভব না হয়, তাই এখানে ডট দেওয়া হয়েছে। কোন সমস্যা নেই। এরপরে যেটা কি? না ধর্মভিত্তিক পদ্ধতি। এবারে ধর্মভিত্তিক পদ্ধতি লিখতে গেলে কি করতে হবে? আমাকে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে লিখতে হবে। ঠিক আছে? সেটা কি রকম? এটাকে বলা হচ্ছে রস্টার। রস্টার পদ্ধতি। এবারে ধর্মভিত্তিক পদ্ধতি মানে সেট নির্মাণ যে পদ্ধতি সেটা কিভাবে লিখব? সেট নির্মাণ পদ্ধতি লিখতে গেলে কি করতে হবে? ওই সেটের মধ্যে কি করতে হবে? একটা আরবিট্রারি মানে একটা চলরাশিকে আমাকে আ ধরে নিতে হবে। সেই চলরাশিটা কি ধরলাম আমি? x। ঠিক আছে? সেই চলরাশিটা কি ধরলাম? x। ঠিক আছে? এই x হচ্ছে যেকোনো এলিমেন্ট হবে। ওই যে সেটের মধ্যে যেকোনো এলিমেন্ট। যেটা কি করবে? একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে।
ঠিক আছে? সেই নির্দিষ্ট এটা হচ্ছে একটা পদ, ঠিক আছে? মানে চলপদ, চলরাশি। মান পরিবর্তনশীল। মানে সেটের মধ্যে ধরো ২, ৪, ৬ থাকলো। তাহলে x এর মান ২ হতে পারে, ৪ হতে পারে, ৬ হতে পারে। ঠিক আছে? সেইজন্য এটাকে চলরাশি। তাহলে একটা চল ধরে নিতে হবে। এবারে কি করতে হবে? আরেকটা কি করতে হবে? একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। নিয়মটা কি? ঠিক আছে? নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে P of x, যেটাকে বলা হচ্ছে নির্দিষ্ট নিয়ম। তাহলে সেটটাকে যখন আমি ডিফাইন করব তখন হচ্ছে দুটো। x কে লিখে মানে লিখতে হবে, আর হচ্ছে P of x কে লিখতে হবে। মানে x মানে যেই মানে ওই সেটের মধ্যে যেকোনো পদ, মানে ধরে নেওয়া চলপদ বা চলরাশি, বা ওই চলপদরা যে নিয়মটাকে মেনে চলছে সেটা হচ্ছে P of x। তাহলে সেটটাকে কিভাবে লিখব? সেটটাকে এইভাবে লিখব যে B একটা সেট যার মধ্যে আরবিট্রারিলি চুজ করা যেকোনো পদ হচ্ছে x। x টা কি? such that, এইভাবে দুটো ফুটকি দিয়ে লিখতে পারো। ঠিক আছে? P of x, যেটা হচ্ছে একটা P of x নিয়ম মেনে চলছে। অথবা লিখতে পারি যে x একটা সেট যেটা কি হচ্ছে, দেখো x একটা সেট যেটা হচ্ছে কি যেকোনো একটা পদ আমি a ধরলাম, এটাকে such that টাকে কি করব আমি এইভাবে দাঁড়িয়ে দিয়েও লিখতে পারি। যেটা হচ্ছে কি হবে f of a নিয়ম মেনে চলছে। বোঝা যাচ্ছে? অনেক রকম ভাবে লেখা যায়। যে হচ্ছে P of x ও নিয়ম মেনে চলতে পারে। x হলে, বা এটাকে P of x না লিখে F of x ও লিখতে পারি, বা F of a লিখতে পারি। তখন a পদটাকে আরবিট্রারি পদটাকে কি করা হবে a। অ্যাকচুয়ালি কি করা হয় জানো তো? কারণ a, b, c এই পদগুলোকে কি করা হয় মানে একদম পার্টিকুলার মেনশন করা থাকে। সেইজন্য এটাকে a, b, c না দিয়ে আ কি করা হয়, এগুলোকে কি করা হয়, বেটার হবে এটাই যে এগুলোকে এবিসি না দিয়ে কি করলে ভালো হয়, না ওয়াই দিয়ে দাও, মানে চল দিয়ে দাও। তাহলে চল দিলে বেটার হয়। ঠিক আছে? আর এখানটায় তাহলে তুমি একটা কাজ করো, এবিসি দিয়ে দাও। এটা ভুল নয় কিন্তু। এটা কিন্তু ভুল নয় যে x একটা সেট। কারণ এই সেটটাকে তুমি তো এও করতে পারো। কারণ বড় হাতের দিচ্ছ যেহেতু, তাহলে তুমি এটাকে x ই থাক। ঠিক আছে? কোন সমস্যা নেই। তাহলে x একটা সেট যার মধ্যে একটা আরবিট্রারিলি চুজ করা পদ হচ্ছে y, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে, সেটা হচ্ছে f of y। ঠিক আছে? এইরকম যদি আমরা সেটকে যদি প্রকাশ করি, তখন এটা কি হয়ে যাবে? না হচ্ছে সেট নির্মাণ পদ্ধতি বা সেট নির্মাণ, তাহলে এটা কি হয়ে যাবে? সেট নির্মাণ পদ্ধতি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কি সেটকে ২ রকম ভাবে স্থাপন করা হয়। একটা হচ্ছে রস্টার পদ্ধতি, যেটা হচ্ছে সরাসরি সেটের এলিমেন্ট গুলোকে লিখে, আরেকটা হচ্ছে সেট নির্মাণ পদ্ধতি। বোঝা গেছে? ঠিক আছে? এরপরে কি আমরা চলে যাব উদাহরণে চলে যাব। উদাহরণে দেখো কি বলতে চাইছে। উদাহরণে বলতে চাইছে, বলল বলছে ৫ আর ২৫ এর মধ্যবর্তী যুগ্ম অখণ্ড ধনাত্মক সংখ্যা সমষ্টির a হলে, ঠিক আছে? তখন এটাকে কিভাবে লিখবো? a equals to, তাহলে x একটা আরবিট্রারি চুজ করলাম x, such that মানে x এমনই যে x একটি যুগ্ম অখণ্ড সংখ্যা। মানে x such that মানে x এমনই যে, তাহলে x টা কি সেটাও লিখবো এবং সেই নিয়মটা লিখবো। তার মানে কি এইটা হচ্ছে x, x এর প্রপার্টি। ঠিক আছে? আর এইটা হচ্ছে নিয়ম। মানে হচ্ছে এটা হচ্ছে P of x। ঠিক আছে? একটা হচ্ছে x, x টা কি? x এর প্রপার্টি এটা। আর সেই যে নিয়মটা x চলবে সেটা হচ্ছে P of x। বোঝা গেছে? তাহলে কি এখানে হচ্ছে x সাজে x একটা হচ্ছে যুগ্ম অখণ্ড সংখ্যা এবং x এর মানটা হচ্ছে কত হবে? ৫ এর থেকে বড় হচ্ছে এবং ২৫ থেকে ছোট হচ্ছে। বোঝা গেছে? তাহলে ৫ এর থেকে বড়, ২৫ এর থেকে ছোট অযুগ্ম ধনাত্মক সংখ্যা। এরপরে দেখো, না সেকেন্ড একটা এক্সাম্পল কি বলেছে? ১, ৫ এর ১ থেকে ৫ পর্যন্ত, ১ থেকে ৫ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের সেট x হলে, x কে কিভাবে লেখা যায়? না x equals to x equals to a such that, মানে এখান থেকে আরবিট্রারি একটা এলিমেন্ট a চুজ করলাম। ঠিক আছে? a such that a কোথায় থাকবে? n এর মধ্যে থাকবে। ১ থেকে ৫ এই সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? ১, ২, ৩, ৪, ৫ এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে a কোথায় থাকবে? n এ থাকবে
এবং a কি হবে? লেস দেন অর ইকুয়ালস টু 5। তাহলে এর মানটা 5 অথবা 5 এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। বোঝা গেছে? তারপরে কি ৩ নম্বরে যে এক্সাম্পল বলেছে দেখো, ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহের অনন্যক সমূহের সেট। সংখ্যা নেব, তার অনন্যক নেব। তার সেই সেটটা যদি C দিয়ে আমি স্থাপন করি, তাহলে C ইকুয়ালস টু কত হবে? ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে? উল্টে যাবে। তাহলে সেটাকে কি ভাবে? অনন্যক ভাবো। একটা অখণ্ড সংখ্যা n ধরলাম, তার অনন্যক কত হবে? ধরো আমি এখানে একটা অখণ্ড সংখ্যাকে যদি আমি n ধরি, আ অখণ্ড অখণ্ড সংখ্যা এটাকে যদি n ধরি, n, তাহলে এর অনন্য কত হবে? অনন্য কত হবে? 1/n হবে। ঠিক আছে? সেটাকে কি হবে? সেটা দিয়ে 1/n দিয়ে সেট হচ্ছে। 1/n, ঠিক আছে? এবারে কি বলেছে দেখো, such that n belongs to n। এবারে সেই স্মল n টা কোথায় থাকবে? n এর মধ্যে, মানে স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, এখানে স্যার ধনাত্মক অখণ্ড সংখ্যা বলল, কিন্তু n স্মল n টাকে বিলংস করালো ক্যাপিটাল N এর মধ্যে, স্বাভাবিক সংখ্যার মধ্যে। এর কারণ কি? কারণ এই স্মল n টাকে তো অখণ্ড সংখ্যার মধ্যেও বিলংস করাতে পারত। কারণ n টাকে আমি অখণ্ড সংখ্যা থেকে নিতে পারি। কারণ সেটটা তো অখণ্ড সংখ্যা। এরকম তো প্রশ্ন হতেই পারে। না, এটার কারণ হচ্ছে, যদি তুমি অখণ্ড সংখ্যা নাও, তাহলে কোনো না কোনো জায়গায় দেখবে না n এর ভ্যালু 0 চলে আসে। তাই তো? তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে 0 থাকে তো। কিন্তু তুমি এবার যদি 1/0 নাও, তাহলে সেটা কি হয়ে যাবে? ইনফিনিটিভ ভ্যালু দেবে। তাহলে 1/0 টা কি দেবে? ইনফিনিটিভ ভ্যালু, তাই তো? তাহলে ইনফিনিটিভ ভ্যালু মানে কি? ইনডিটারমিনেট। তাহলে এখানে n কে অখণ্ড সংখ্যার মধ্যে নেওয়া যাবে না। সেজন্য n কে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? এরপরে দেখো, ২ আর ৪ এর মধ্যবর্তী বাস্তব সংখ্যাসমূহের সেট B হলে, তাহলে B কে লেখা যায় যে B ইকুয়ালস টু x such that, ঠিক আছে? x such that, এটা কোন নিয়মে আছে? ২ আর ৪ এর মধ্যে বাস্তব সংখ্যা। তাহলে এখানটায় দেখো, এটাকে আরো একটু বেটার হতো এইভাবে লিখলে হয়তো। দেখো B ইকুয়ালস টু আ x such that x belongs to R, ঠিক আছে? আ x belongs to কিসে থাকবে? R এ থাকবে। ঠিক আছে? এবং কোন নিয়মে থাকবে? তাহলে যে নিয়মে হচ্ছে x এর ভ্যালুটা হচ্ছে ২ থেকে ৪ এর মধ্যে। এইভাবে। এইটা লেখালে ভালো হতো। তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার বোঝা যেত। এখানে বলা হচ্ছে বাস্তব সংখ্যার সমান। তাহলে x টা কোথায় আছে? x টা তো কিছু বলা নেই। এখানটা দেখো, x টা কিন্তু x এর ব্যাপারে কিছু বলা নেই। x টা কোথায় আছে? এজন্য আমি লিখে দিলাম যে x such that x belongs to R। x টা কিসে আছে? R এ আছে। এবং কি নিয়মে আছে? x এর মানটা ২ থেকে বড়, ৪ এর থেকে ছোট। ঠিক আছে? এবারে আমি এই যে সেট নির্মাণ পদ্ধতি, ঠিক আছে? বা এটাকে কি বলা হচ্ছিল? ধর্মভিত্তিক পদ্ধতি, তাই তো? ঠিক আছে? এই ধর্মভিত্তিক পদ্ধতিতে কি করলাম? না, কিভাবে সেটটাকে হচ্ছে স্থাপন করতে হয় সেটা হচ্ছে আমি শিখলাম। ঠিক আছে? এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে ধর্মভিত্তিক পদ্ধতিতে তো স্থাপন করেছি। ঠিক আছে? কিন্তু এটাকে কি স্যার রস্টার পদ্ধতিতে স্থাপন করতে পারবো? হ্যাঁ, প্রত্যেকটা, না, ভুল কথা। কিছু সেটকে, প্রত্যেকটা বলে ভুল হয়ে যায়। বলছি কেন প্রত্যেকটা বলে ভুল হয়। কিছু সেটকে তুমি কি করবে, যে যেটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতিতে থাকলে সেটাকে সরাসরি রস্টার পদ্ধতিতে, মানে এলিমেন্ট গুলোকে লিখে প্রকাশ করতে পারবে। কারণ দেখো, ১ম টা দেখো, বলেছে ৫ ও ২৫ এর মধ্যবর্তী যুগ্ম সংখ্যা। তাহলে এটাকে তুমি যদি ধর্মভিত্তিক পদ্ধতিতে মানে আ রস্টার মেথড এ প্রকাশ করো, ধর্মভিত্তিক থেকে, ঠিক আছে? মানে রস্টার মেথড এ। মানে সেট নির্মাণ পদ্ধতিতে, মানে সেট নির্মাণ। ঠিক আছে? এটাকে হচ্ছে উম সরি, সেট নির্মাণ না, সরি ভুল হয়ে গেল। রস্টার পদ্ধতি মানে হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতিতে যদি প্রকাশ করতে যাও, তখন হচ্ছে ৫ ও ২৫ এর মধ্যবর্তী কি আছে? যুগ্ম সংখ্যার সেট। ঠিক আছে? তাহলে ৫ ও ২৫ এর মধ্যবর্তী যুগ্ম সংখ্যাগুলো কি হতে পারে? দেখো, ৫, ২৫ এর মধ্যবর্তী যুগ্ম সংখ্যাগুলো হতে পারে, দেখো ৬ হবে, ৮ হবে, ১০ হবে, ১২ হবে, ১৪ হবে, ১৬ হবে, ১৮ হবে, ২০ হবে, ২২ হবে, ২৪ হবে। ঠিক আছে?
কারণ ৫ ও ২৫ এর মধ্যবর্তী মানে ৫ এর পর থেকে আর ২৫ এর নিচ পর্যন্ত। ঠিক আছে? এইগুলো লিখব। তাহলে এটাকে আমি যদি সরাসরি দেখো রস্টার পদ্ধতিতে প্রকাশ করতে পারছি। ঠিক আছে? এটা রস্টার পদ্ধতি বলে। একটু নামটা হচ্ছে কারণ আমরা ইঞ্জিনিয়ারিং রস্টার পদ্ধতি বলি। এবার বাংলায় ছকবন্দীকরণ পদ্ধতি এটা। সেটা মনে রাখবে তোমরা। এটাকে প্রকাশ করতে পারলাম। তাহলে এটাকে আমি এটা কোন পদ্ধতিতে ছিল? এটা ছিল সেট নির্মাণ পদ্ধতি। ঠিক আছে? তখন এটাকে আমি কোথায় কনভার্ট করলাম? রস্টার পদ্ধতি। তারপরে বলেছে দেখো না ১ এর থেকে বড় সরি ৫ এর থেকে ছোট স্বাভাবিক সমান বা ছোট স্বাভাবিক সংখ্যা আছে। এটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? তাহলে x কে এভাবে লিখে আমি প্রকাশ করতে পারি। ১, ২, ৩, ৪, ৫ এভাবে প্রকাশ করতে পারি। দেখো সুন্দর রস্টার পদ্ধতিতে প্রকাশ করলাম। এরপরে যেটা 1/n আছে। তাহলে 1/n বলতে কি বোঝাবে? তাহলে n এর ভ্যালু ১ করে n টা স্মল n টা কার মধ্যে আছে? n এর মধ্যে আছে। তাহলে n এর ভ্যালুটা ১ করে বসাও। ১ করে বসালে 1/1 কত দেবে? ১ দেবে। তারপরটা কত দেবে? 1/2 দেবে। তারপরটা 1/3 দেবে। তারপরটা 1/4 দেবে। এইভাবে ডট করে চলতে থাকে। তখন এটা সেট হয়ে গেল। এটা হচ্ছে রস্টার পদ্ধতিতে আমি করতে পারব। কিন্তু ৪ নম্বরে যে এক্সাম্পলটা আছে সেটা কিন্তু করতে পারব না। কারণ x টা বিলংস করছে কার মধ্যে? x টা বিলংস করছে r এর মধ্যে। আবার x এর ভ্যালুটা কত? ২ থেকে ৪ এর মধ্যে। কিন্তু আমরা ছোট 9 এ ক্লাস 9 এ তোমরা পড়ে নিয়েছো অলরেডি যে দুটো সংখ্যার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ সংখ্যা থাকে। মানে কত সংখ্যা থাকে কেউ বলতে পারবে না। কত মানে অসীম সংখ্যা থাকে। তাহলে ২ আর ৪ এর মধ্যে যে বাস্তব সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু লিখে প্রকাশ করতে পারবো না। তাই তো? কারণ তুমি যা সংখ্যা লিখবে তার মাঝে আবার একটা সংখ্যা চলে আসবে। এখানে পরপর ছিল, পরপর লিখে তারপর ডট দিয়েছি। আমি জানতাম এটার পর এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে এগুলো জানতাম। কিন্তু এটার ১ম কোন সংখ্যাটা কেউ বলতে পারবে না। বা এটার মধ্যে কোন সংখ্যাটা ১ম, কোন সংখ্যাটা ২য় সেটা কেউ বলতে পারবে এর মধ্যে কিছু সংখ্যা বলতে পারবে। কিন্তু কোথা থেকে শুরু, কোথায় শেষ কেউ বলতে পারবে না। বা এর ১ম সংখ্যা কোনটা, তার পরের সংখ্যা কোনটা মানে এই মানে এই যে সেটটা বি সেটের। ঠিক আছে? তারপরে ৩ নম্বর সংখ্যা এটা কেউ বলতে পারবে না। কারণ তুমি যা সংখ্যা বলবে তার আগে আবার একটা সংখ্যা বলা যায়। তার আগে সে একজন বলল, তার আগের সংখ্যাটা আরেকজন তার আগের সংখ্যাটা বলবে। ঠিক আছে? তার মানে এই সংখ্যা দুটোর মধ্যে কি অসীম সংখ্যক সংখ্যা থাকে বাস্তব সংখ্যা। তাহলে এটাকে কি হচ্ছে আমি রস্টার পদ্ধতিতে ডিফারেন্ট করতে পারবো। বোঝা গেছে? তারপরে দেখো উম ঠিক আছে? তাহলে আজকে তো এই পর্যন্তই থাক। ঠিক আছে? এর পরের দিন তা আমরা কোথা থেকে শুরু করব? সসীম সেট, অসীম সেট থেকে। ঠিক আছে? মানে এটা ভালো করে দেখো তোমরা। তারপরে হচ্ছে আমরা আ অসীম সেট, সসীম সেট, অসীম সেট এই যে শুরু করব। ঠিক আছে? কারণ এটা একটু পড়ো তোমরা। সেটটা জানো কি? একটু পড়ো। তারপরে আমরা পরের দিন এটা নিয়ে আলোচনা করব। আর তারপরে দেখা যাক কিছু উদাহরণ করানো যায় নাকি এক্সাম। ঠিক আছে? বাই। ওকে, বাই।